الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات إنها لا نضيع أجر من أحسن عملا أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الأرائك نعم الثواب وحسنت مرتفقا صدق الله العظيم পবিত্র কুরআনুল কারীমের সূরা আল কাহফ এর 30 ও 31তম আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: আর যারাই আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের কোনো আশঙ্কা নেই, কেননা আমি কখনো তাদের বিনিময় বিনষ্ট করি না যারা নেক কাজ করে। এদের জন্য রয়েছে এক স্থায়ী জান্নাত, তাদের পাদদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। তাদের সেখানে সোনার কাকন দ্বারা অলংকৃত করা হবে। তারা পরিধান করবে সূক্ষ্ম ও পুরু রেশমের পোশাক। উপরন্ত তারা সমাসীন হবে এক সুসজ্জিত আসনে। কত সুন্দর এদের এ বিনিময়, কত চমৎকার তাদের আশ্রয়ের স্থানটি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর টেবিলে উপস্থাপিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাবের উপর কার্যক্রম স্থগিত রাখা হলো।
দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। দিনের কার্যসূচি অনুযায়ী আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রী প্রস্তাব করছি যে বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন 1993 এর অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল 2026 বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে মহান সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, এই বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2। মাননীয় সদস্যবৃন্দ, রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2। জনমত যাচাইয়ের প্রস্তাব বাছাই কমিটিতে প্রেরণ সম্পর্কিত প্রস্তাব এবং বিলটির সাধারণ নীতি সম্পর্কিত আলোচনা একই সাথে অনুষ্ঠিত হবে। আমি এখন নোটিশদাতা মাননীয় সদস্যকে তার প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, একটি দেশের অর্থনীতিকে টেকসই ও শক্তিশালী করবার পেছনে যে কয়টি স্তম্ভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার অন্যতম একটি হচ্ছে শেয়ার মার্কেট বা পুঁজিবাজার। আজকের বিশ্বে যেসব দেশের অর্থনীতি সমৃদ্ধ ও প্রতিযোগিতামূলক, তাদের শক্তির অন্যতম উৎস হচ্ছে শেয়ার বাজার। কিন্তু আনফরচুনেটলি বাংলাদেশের শেয়ার বাজার 96 সালে একবার এবং 2010 সালে একবার ভয়াবহ রকম পতনের শিকার হয় এবং সাধারণ ছোট বিনিয়োগকারী যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন তারা ভয়াবহ রকম লসের শিকার হন। এবং দেখা গেছে যে শ্বেতপত্রটি প্রকাশিত হয়েছে সেটি বলছে গত 15 বছরে শেয়ার বাজার থেকে লুট হয়েছে 1 লক্ষ কোটি টাকার ওপরে। মাননীয় স্পিকার, এই 1 লক্ষ কোটি টাকা সাধারণ মানুষের টাকা, যেই মানুষগুলো তাদের সমস্ত সঞ্চয় হয়তো শেয়ার বাজারে বিনিয়োগ করেন, সেই মানুষগুলোর টাকা, এবং এগুলো লুটপাট করা হয়েছে একটি বিশেষ গোষ্ঠীর মাধ্যমে, একটি বিশেষ কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠানের মাধ্যমে, যাদেরকে কখনোই বিচারের আওতায় আনা হয় নাই। মাননীয় স্পিকার, আমি আশা করব যে বাংলাদেশের অর্থনীতি, যেটি এখন নানান কারণে সমস্যার মুখে আছে, আমদানি রপ্তানির অবস্থা ভালো নয়, পুঁজিবাজারের উপর মানুষের আস্থা নাই, এই সার্বিক পরিস্থিতিতে আমি আশা করব যে মাননীয় অর্থমন্ত্রী বাংলাদেশের শেয়ার বাজার লুটপাটের সঙ্গে যারা জড়িত তাদেরকে যেমন জবাবদিহিতার আওতায় আনবেন, একইভাবে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, যেটা নিয়ন্ত্রক সংস্থা হিসেবে পরিচিত, সেই সংস্থাটিতেও দক্ষ এবং যোগ্য মানুষদের সম্মিলন ঘটিয়ে বাংলাদেশের শেয়ার বাজারকে আবারও একটি আস্থার জায়গায় নিয়ে যাবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15, আপনি কিছু বলতে চেয়েছিলেন এই বিষয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, এই বিলটা আমাদের মাননীয় অর্থমন্ত্রী বাছাই কমিটির মাধ্যমে আমাদের এই মহান পার্লামেন্টে উনি উত্থাপন করেছেন বিবেচনা করার জন্য। আমি গতকালকেই আপত্তি দিয়েছিলাম। তো আজকে সেটা হচ্ছে যে শেয়ার বাজার সম্পর্কে 2010 সালের পার্লামেন্টে আমাদের মাননীয় সংসদ সদস্য বিস্তারিতভাবে সেই দিন বক্তব্য রেখেছিলেন। শেয়ার বাজারে কি পরিমাণ লুটপাট হয়েছে এবং শেয়ার বাজারের মাধ্যমে কিভাবে অর্থ লুটপাট করে বিদেশে পাচার হয়েছে এই জাতি ভালোভাবেই জানে। মাননীয় স্পিকার, কোটি কোটি মানুষ তাদের পুঁজি হারিয়ে পথে বসে গিয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, আপনি কি আপত্তি দিচ্ছেন? আমি আপত্তি দিয়েছি, আপনি পারমিশন দিলে আমি বিষয়টা আনতেছি। এইখানে
যারা লুটপাট করেছেন তাদের শাস্তি করেছেন শুধুমাত্র 5 বছর, আর এরপরে জরিমানা 5 লক্ষ। এরপরে 5 যেটা সংশোধনী, সেখানে বয়স হলো 65, এটা থাকলেই তো পারে। এখন এই 65 বছরটা সেটা অমিট করে দিয়ে এটার বয়স সীমা কোনো কিছু নির্ধারণ না করে আমাদের মনে হচ্ছে, আমাদের মাননীয় স্পিকার যখন সভাপতিত্ব করছিলেন উনি বলেছিলেন যে আমাদের শুধুমাত্র 2006 সালে বিচারপতির কেয়ারটেকার সরকারের 2 বছর বাড়াতে গিয়ে শেষ পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক ধারা কিভাবে বিঘ্নিত হয়েছে মাননীয় স্পিকার আমরা সবাই জানি। মাননীয় এখন আবার সদস্য, যদি একজন আপনার নির্দিষ্ট আপত্তি ব্যক্তিকে রিপোর্টের ভিতরে এখানে থাকতে নিয়োগ হবে। করার জন্য যদি আমাদের সরকারের পক্ষ থেকে যদি এরকম কোনো ব্যক্তি থেকে থাকে, তাহলে আমার মনে হয় এটা তো কোনোদিন স্বাধীনভাবে তাদের কাজ করতে পারবে না। তাই আমি শাস্তি এবং বয়স এই 5 ধারার 1কে উইথড্র করার যেটা, সেটার ব্যাপারে মানে স্পিকার আমি আপত্তি দিয়েছি। বিলটা জনমত যাচাই, আমি সংশোধনের জন্য গিয়েছিলাম জনমত যাচাই দেওয়ার, কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। তাই এই বিলটি আজকে পাস না করে জনমত যাচাইয়ের জন্য এইটা আবার জনমত যাচাইয়ের জন্য জনগণের কাছে পাঠানোর জন্যই আমি প্রস্তাব দিচ্ছি মাননীয় স্পিকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। জনমত যাচাইয়ের জন্য আগে লিখিত প্রস্তাব দিতে হয়, সেই প্রস্তাবটা আপনি দেননি। একটু আগে মাননীয় সদস্য ব্রাহ্মণবাড়িয়া 2 উনি জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়েছিলেন, সেটা আমরা আমলে নিয়েছি। আপনি লিখিত কোনো প্রস্তাব দেননি, সে কারণে আমলে নেওয়া যাচ্ছে না বলে দুঃখিত। মাননীয় মন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সম্মানিত সংসদ সদস্য রবিন ফারহানা যে বক্তব্যটা রেখেছেন, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং আমি প্রতিটি কথার সাথে একমত। এই ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে বলেই আজকে পরিবর্তনের যে সরকার এসেছে, এই কাজগুলোকে যদি পরিবর্তনশীল করতে হয় আমাদের কতগুলো মেজার নিতে হচ্ছে। এর মধ্যে একটা হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে ঢেলে সাজাতে হবে এবং এটার কার্যক্রমের যে রেগুলেটরি ইস্যুগুলো আছে এখানে পরিবর্তন আনতে হবে। এর মধ্যে স্বচ্ছতা আনতে হবে, জবাবদিহিতা আনতে হবে, শেয়ার হোল্ডারদের সুরক্ষা দিতে হবে, লিস্টেড কোম্পানিকে আশ্বস্ত করতে হবে, বিশ্বের যে ফান্ড ম্যানেজার আছে সারা বিশ্বের তাদেরকে কনফিডেন্স দিতে হবে। এই কারণেই আজকে এই উদ্যোগ নিয়েছি আমরা। এবং বয়সের বিষয়টা, যে আপনি দেখেন গড় আয়ু কত ছিল, এই বিলগুলো যখন হয়েছে তখন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন 1993-তে যে বিল এই আইনটা হয়েছিল তখন গড় আয়ু ছিল 57 বছর। 57 বছর গড়ায়ু ছিল, এখন আমাদের গড়ায়ু হচ্ছে 72 বছর। সুতরাং আপনাকে বুঝতে হবে আজকের দিনে ওই 57 বছরের গড়ায়ু যদি আমি অ্যাপ্লাই করি, আপনি যোগ্য ব্যক্তিরা কোনো কাজ করতে পারবেন, অভিজ্ঞ ব্যক্তিরা কোনো কাজ করতে পারবে না। সুতরাং এইসব বিবেচনায় এনে আমরা এখানে সংস্কারগুলো করতে চাইছি, বড় ধরনের সংস্কার করতে হবে। এবং আমি ব্যক্তিগতভাবে এই ক্যাপিটাল মার্কেটের সাথে জড়িত বহু বছর। আমি স্টক এক্সচেঞ্জের সভাপতি ছিলাম। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটে যে ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামোগত উন্নয়ন আমার হাত দিয়ে হয়েছে এবং সবগুলো, কিন্তু দুর্ভাগ্যবশত বিগত দশকের অধিক সময়ে এই সব ভালো অবস্থাকে ব্যবহার করে কিন্তু লুটপাট করেছে। একবার নয়, একাধিকবার লুটপাট করেছে। আপনারা লক্ষ্য করবেন বিএনপি সরকারের সময় কোন সময় শেয়ার বাজার লুটপাটের কোনো সুযোগ ছিল না। ইনশাআল্লাহ এবারও থাকবে না, নিশ্চিত ভাবে বলতে পারি। সুতরাং এই পরিবর্তনগুলো আনার জন্য আমি তো শেষ করি না। মাননীয় সদস্য, ইটস আউট অফ দ্য নর্ম, প্লিজ টেক ইউর সিট। মাননীয় মন্ত্রী আপনি অব্যাহত রাখুন, মাননীয় মন্ত্রী আপনি অব্যাহত রাখুন। আমি একটু ধৈর্য ধরার জন্য অনুরোধ করছি।
আমরা তো এই সংসদে সবাই এসেছি জবাবদিহি হওয়ার জন্য, তাই না? বিরোধী দল জবাবদিহি করবে, সরকার জবাব দিতে হবে, জবাবদিহি হতে হবে। এই মন মানসিকতা কিন্তু আমরা সংসদে এসেছি। তো সুতরাং এখানে অধৈর্য হলে তো চলবে না, একটু ধৈর্য ধরতে হবে, একটু টলারেন্স থাকতে হবে। তো সাথে সাথে এটাও বলছি যে আমরা যেহেতু এই বিলটি এটা পরীক্ষা নিরীক্ষা করেছে, বিশেষ কমিটি পরীক্ষা নিরীক্ষাও করেছে, পরীক্ষা নিরীক্ষা করে এই বিলটি আজকে এখানে এসেছে। সুতরাং এটা 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 যাচাই বাছাইয়ের জন্য আর দেওয়ার প্রয়োজনীয়তা আছে বলে মাননীয় স্পিকার আমি মনে করি না। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবটি ভোটে দিব। সংসদে মাননীয় সদস্য, উই আর মিডল অফ দ্য প্রসিডিংস, এটা শেষ হোক, তারপরে আপনাকে অ্যাড্রেস করব। অসংখ্য ধন্যবাদ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলটির উপর জনমত যাচাইয়ের জন্য মাননীয় সদস্য যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবটি নাকচ করা হলো। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবটি ভোটে দিব। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলটি বাছাই কমিটিতে প্রেরণের জন্য মাননীয় সদস্য যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবটি নাকচ করা হলো। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাটি সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের দফা 2 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনি বিলটি পাশ করার প্রস্তাব। আমি দুঃখিত মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফা সংশোধনী নেই। আমি এটা তো বললাম, তো এখন তো এটা বললাম। আমি দুঃখিত, একটু আমরা ওয়েট করছি। এখন ওইটা দেন নাই তো, আমি দুঃখিত ডিসরাপশনের জন্য। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয়
হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা, প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী, প্রস্তাব করছি যে বাংলাদেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন 1993 এর অধিকতর সংশোধন কল্পে আনিত বিলটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল 2026 বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে মহান সংসদে পাশ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল 2026 পাশ হলো। মাননীয় সদস্য, একটু ধৈর্য ধরি, আমরা প্রসিডিংস একটা পার্ট শেষ করি। দেয়ার ইজ এ মাননীয় সদস্য, we got to maintain some customs and norm. আপনি একটু বসুন, আমি বিলগুলা শেষ করার পরে I'll come back to you. মাননীয় সদস্য, আমি সময়টা দিব, বাট আমরা আগে যে প্রসিডিংস এর মাঝখানে আছি সেটাকে আমরা কন্টিনিউ করতে হবে। আপনি তো কোনো নোটিশ দেননি, যদি নোটিশ দিতেন আপত্তি থাকতো, উই কুড হ্যাভ কনসিডার। দয়া করে বসুন মাননীয় সদস্য, বসুন, এইভাবে ডিসরাপশন হবে। প্লিজ টেক ইউর সিট। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি না, ঠিক আছে, আমি আপনাকে অ্যাড্রেস করছি, এইদিকে না, আমাকে। অসংখ্য ধন্যবাদ। প্লিজ টেক ইউর সিট। না না, আপনি বসুন দয়া করে, আপনারা একটু থামুন প্লিজ। অসংখ্য ধন্যবাদ। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী, প্রস্তাব করছি যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন 2010 এর সংশোধন কল্পে আনিত বিলটি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে মহান সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, এই বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2। মাননীয় সদস্যবৃন্দ, এই বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2। জনমত যাচাইয়ের প্রস্তাব, বাছাই কমিটিতে প্রেরণ সম্পর্কিত প্রস্তাব এবং বিলটির সাধারণ নীতি সম্পর্কিত আলোচনা একই সাথে অনুষ্ঠিত হবে। আমি এখন নোটিশদাতা মাননীয় সদস্যকে তার প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বাংলাদেশের অর্থনীতির অন্যতম একটি স্তম্ভ বা পিলার হচ্ছে বীমা খাত। যে কোনো দেশে মূলত 4টি খাতকে অর্থনীতির প্রধান স্তম্ভ হিসেবে ধরা হয়। তার প্রথমটা হচ্ছে পুঁজিবাজার, যেটা নিয়ে কিছুক্ষণ আগে আমরা আলোচনা করলাম। দ্বিতীয়টা হচ্ছে ব্যাংকিং সেক্টর, তৃতীয়টা বন্ড মার্কেট এবং চতুর্থটা ইন্স্যুরেন্স বা বীমা।
বাংলাদেশের বীমা খাত নিয়ে যদি নির্মোহভাবে আমরা আলোচনা করি তাহলে বীমা খাতের অবস্থা বলতে হয় খুব বেশি ভালো নয়। অন্যান্য দেশে বা উন্নত দেশে অর্থনীতিতে জিডিপিতে বীমা খাতের অবদান যেখানে 8 থেকে 10%, বাংলাদেশে সেইখানে মাত্র 0.4%। জিডিপিতে বীমা খাতের যে অবদান এটা শুধু পরিসংখ্যান দিয়ে বোঝানো কোনোভাবেই সম্ভব নয়, এটা গ্রহণযোগ্যও নয়। বাংলাদেশের সমসাময়িক ও কাছাকাছি দেশের এমনকি প্রতিবেশী দেশগুলো দক্ষিণ এশিয়ার মধ্যে জিডিপিতে আমাদের বীমা খাতের যে অবদান সেটি সর্বনিম্ন। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। ভারতের মতো একটা দেশে বীমার যে ইন্ডাস্ট্রি সেখানে কোম্পানির সংখ্যা আমাদের চেয়ে কম, অথচ আমাদের এই ছোট্ট দেশে 82টা ইন্স্যুরেন্স কোম্পানি কাজ করছে। সাধারণ বীমা, জীবন বীমা সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তারা যে বীমা কোম্পানি তৈরি করেছেন তার মধ্যে জীবন বীমাও আছে বা সাধারণ ঘরানার বীমাও আছে। কিন্তু এত বেশি সংখ্যক কোম্পানি থাকার পরেও আমাদের দেশে জিডিপিতে বীমা খাতের অবদান এত কম যেটার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখানে হতে পারে যে এত বেশি সংখ্যক কোম্পানি হয়তো সেগমেন্টেড কাস্টমারদের নিশ মার্কেটিং করছে। যদি আমরা বলি হয়তো তারা সুনির্দিষ্টভাবে বাছাই করা কিছু কাস্টমার বা বিজনেসের উপরে নির্ভর করে তাদের ব্যবসা পরিচালনা করছে। এদেশের আপামর সাধারণ মানুষকে বীমা শিল্পের আওতায় নিয়ে আসতে হলে প্রয়োজন একটি সেবা যা ঝুঁকি ভালো ব্যবস্থাপনা করে। ফলে এই ঝুঁকি ব্যবস্থাপনার জন্য সর্বোত্তম বা সর্বোচ্চ ব্যবস্থাপনাকারী প্রতিষ্ঠান হচ্ছে এই বীমা কোম্পানিগুলো। কিন্তু অনেক সময় দক্ষতার অভাব এবং সৎ মানুষের হাত। ধন্যবাদ মাননীয় সদস্য। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খুসরু মাহমুদ চৌধুরীকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য, আমাদের তো একটা প্রসিডিংস এর প্রসিডিউরাল সিস্টেম এন্ড আপনি বসুন, আমরা মাঝখানে আছি, আমরা দেখব। মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খুসরু মাহমুদ চৌধুরীকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার মনে হয় আমরা সংসদে যখন বিল আসে, বিলের সাথে সংসদের কার্যপ্রণালীবিধির কিছু নিয়ম কানুন আছে। তো আমরা যদি সবাই সেটা মেনে চলি তাহলে বোধহয় এই ইন্টারাপশন গুলো হবে না ভবিষ্যতে। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানা, আবারও আমি সম্পূর্ণভাবে একমত। বাংলাদেশে বীমা শিল্প খুবই কঠিন একটি অবস্থা পার করছে। এটা আবারও অব্যবস্থাপনা, দুর্নীতি, ব্যাড গভর্নেন্স এবং সরকারের পৃষ্ঠপোষকতায় অনেকগুলো ইন্স্যুরেন্স কোম্পানি জন্ম হয়েছে যারা আইন কানুনের কোনো তোয়াক্কা করে না, এবং এই জন্য ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি আজকে যেখানে এসে দাঁড়িয়েছে তাকে সংশোধন কল্পে আমরা ইন্স্যুরেন্স পুরো সেক্টরটাকে, ইন্ডাস্ট্রিকে নতুন করে, যে গ্লোবালি যেখানে ইন্স্যুরেন্সের একটা স্ট্যান্ডার্ড আছে, গুড গভর্নেন্সের একটা স্ট্যান্ডার্ড আছে, এবং এগুলোর রেফারেন্স সারা বিশ্বে আছে। আমরা কিছু আবিষ্কার করতে যাচ্ছি না, আমরা সেই স্ট্যান্ডার্ডটা, বেঞ্চমার্কটা রিচ করার চেষ্টা করছি। এই জন্য এই পরিবর্তনগুলো আনার জন্য আমাদের বীমা নিয়ন্ত্রণ সংস্থা, যে এটাকে পরিবর্তন আনতে হবে, এখানে যোগ্য ব্যক্তিকে আনতে হবে। কারণ বীমা শিল্প শুধু বীমার জন্য নয়, বীমাতে যে অঙ্ক, যেই অর্থটা জমা হয় সেই অঙ্ক বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে বিনিয়োগের একটা বড় সম্ভাবনা আছে। বাংলাদেশের অর্থনীতিতে, শিল্পে, সার্ভিস সেক্টরে সব জায়গায় বিনিয়োগের সুবিধা আছে, এটা অনেক বড় একটা অংশ। আমরা সেই জায়গায় যেতে পারছি না। এই জন্য এই সংশোধনগুলো করতে হবে, এই পরিবর্তনটা আনতে হবে, বীমা শিল্পকে ট্রান্সপারেন্ট করতে হবে, এবং সকলের জন্য, আবারও যারা বীমা করে, যারা বীমা করে যারা সিকিউর থাকতে চায় তাদেরকেও আপনাকে সংরক্ষিত করতে হবে। সবকিছু মিলিয়ে বীমা নিয়ন্ত্রকের যে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা পরিবর্তনটা আনছি, এবং এখানে বয়সেরও কোনো ব্যাপার নেই, এখানে হচ্ছে আপনার যোগ্যতার ব্যাপার। বিশ্বের কোন দেশে, প্রায় সব দেশে এখানে বয়সের কোনো লিমিটেশন নাই। এখানে হচ্ছে আপনার মেধা, যোগ্যতা, সততার বিষয়টা আপনাকে নিশ্চিত করতে হবে। সেটা নিশ্চিত করতে পারলে সেভাবে অ্যাপয়েন্টমেন্ট
আমরা যদি দিতে পারি তাহলে কাজ ভালোভাবে করতে পারবে এবং সকলের সহযোগিতার প্রয়োজন। আমার মনে হয় বীমা শিল্পে উন্নয়নের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ স্টেপ। আগামীতে একটা নিয়ন্ত্রণ সংস্থা যদি একটি পুরো সেক্টরকে নিয়ন্ত্রিত করার আইন কানুনের মাধ্যমে নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকে, তাহলে যেটা আমরা আজকে বাংলাদেশে দেখতে পাচ্ছি, অব্যবস্থাপনার কারণে, অদক্ষতার কারণে, দুর্নীতির কারণে, সেটা বন্ধ করা সম্ভব হবে না। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য, না না, আমি দেখেছি আপনি হয়তো বলবেন 3 দিনের নোটিশের কথা, ইট হ্যাজ বিন কন্ডনড। আপনি বসুন, আপনি আমরা মাঝখানে আছি, আপনি একটু বসেন প্লিজ। I am sorry, I am not allowing you. Please take your seat. আমি দেখবো, আপনি একটু বসেন প্লিজ, আপনি একটু বসেন। মাননীয় সদস্য, আমাকে একটু দেখার সুযোগ দেন, আপনি একটু বসেন প্লিজ। জি, মাননীয় বিরোধী দলের নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসলে বেশিরভাগ সদস্য আমরা এখানে নতুন এসেছি, আমরা বিধি আস্তে আস্তে রপ্ত করছি, বিধি মোতাবেক এই সংসদ চলবে, এটা আমরা সকলেই সহযোগিতা করা উচিত। স্পিকারের চেয়ার থেকে বারবার এই অনুরোধ আমাদেরকে জানানো হয়েছে, আমরা এটাকে রেসপেক্ট করি। এই বিলটা কোনো সময়ের সীমার মধ্যে বন্দী নয়, সময়ের কোনো বাধ্যবাধকতা নেই। এইখানে বিধিটা মানাই তো উচিত ছিল। আমরা তো 3 দিন আগে, 1 দিন আগেও তো পেলাম না ম্যাটেরিয়ালস, জাস্ট এখন ডেস্কে এসে পেয়েছি। আমি অনুরোধ করব, আমাদের এই অধিকার খর্ব করবেন না, আমাদের এই অধিকার আপনার মাধ্যমে সংরক্ষণ হোক। এই বিল দুটোই স্থগিত করেন, যে 2টার কাগজ আজকেই সরবরাহ করা হয়েছে। আমি আবারও বলছি, এটা সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়, আরো অনেক বিল এই সংসদে আসবে, এটাই স্বাভাবিক। বিল আসবে, আইন সংশোধন হবে, আমরা এগিয়ে যেতে হলে এগুলা লাগবে, কিন্তু যেখানে যেটা প্রযোজ্য সেটা হওয়া উচিত। যেহেতু এর কোনো সময়সীমা নেই, এই জন্য এটা পরবর্তী অধিবেশনে আনা যেতে পারে। আমি অনুরোধ করব যে এই আলোচনা এখানেই স্থগিত করা উচিত। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলীয় নেতা, আমরা বিধি 80-তে আছি। বিধি 80 অনুযায়ী বিলটা আমাদের গতকালকে রিপোর্টটা দেয়া হয়েছে মাইলর্ড। মাননীয় সদস্য, বিল দেয়া হয়েছে গত পরশুদিন, রিপোর্ট গতকালকে দেয়া হয়েছে। আর এটা মাননীয় স্পিকারের এখতিয়ার থাকে কন্ডন করার জন্য, আমরা এটা কন্ডন করলাম এবং বিধি মোতাবেক আমরা এখন আইনটি পাস বা আইনটি নাকচের দিকে যাচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবটি ভোটে দিব। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটির উপর জনমত যাচাইয়ের জন্য মাননীয় সদস্য যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবটি নাকচ করা হলো। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবটি ভোটে দিব। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটি বাছাই কমিটিতে প্রেরণের জন্য মাননীয় সদস্য যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবটি নাকচ করা হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাটি সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2 এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের 1 দফা, বলবৎকরণ দফা, প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী, প্রস্তাব করছি যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন 2010 সংশোধন কল্পে আনিত বিলটি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 মহান সংসদে বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে পাশ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিশেষ কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল 2026 পাশ হলো। জনাব আক্তার হোসেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাত্রই 2টা আইন এখানে পাশ করা হলো। আমরা জানি যে সরকার দল এখানে সংখ্যাগরিষ্ঠ, তারা যেভাবে চাইবেন সেভাবে আইন পাশ হবে, সেটাই এখানকার ফ্লোরে মানে এখানে হাউজের বাস্তবতা। কিন্তু যে 2টা আইন পাশ করা হলো এবং যে জনমত যাচাইয়ের জন্য এবং প্রস্তাবগুলো উত্থাপন করা হয়েছিল, যিনি সদস্য আছেন তিনিও এই আইনগুলোর বিষয়বস্তু কি তার বক্তব্যের সময় সেই বিষয়টা তিনি উল্লেখ করেন নাই। বিষয়বস্তু হলো যে এই যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে আইনটি এবং এই যে বীমা কর্পোরেশনের যে আইন, 2টা আইনের বয়সের যে বাধ্যবাধকতা ছিল সেই বাধ্যবাধকতাগুলোকে উঠিয়ে নেওয়া হয়েছে। বিলের দিকে তাকালে মনে হয় যে খুবই সংক্ষিপ্ত একটা কথা, যে কমা, সেমিকোলন, তার পরিবর্তে দাড়ি প্রতিস্থাপিত হবে, শর্তগুলো বাদ যাবে। দেখে মনে হয় যে যেন পাই এখানে কোনো কিছুই হইতেছে না। কিন্তু বাস্তবতা হলো এই যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, সেখানে 65 বছরের একটা বাধ্যবাধকতা ছিল চেয়ারম্যান এবং সদস্যদের ক্ষেত্রে, এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সেখানে 67 বছরের একটা বাধ্যবাধকতা ছিল। বিষয়টি হলো মাননীয় অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেছেন যে যোগ্য লোক নিয়ে আসা দরকার, দক্ষ লোক নিয়ে আসা দরকার, এই কারণে বয়সের বাধ্যবাধকতা তারা উঠিয়ে দিচ্ছেন। প্রশ্নটা হলো যে এটা কি কোনো ব্যক্তিকে মাথায় রেখে এটা করা হচ্ছে নাকি একটা পলিসিকে মাথায় রেখে এটা করা হচ্ছে? আমাদের যেটা ধারণার বিষয়, যেভাবে বাংলাদেশ ব্যাংকে একটা নিয়োগ হয়েছে, সেভাবে যদি কোনো বিশেষ ব্যক্তিদেরকে মাথায় রেখে এই আইনে বয়সের যে বাধ্যবাধকতা ছিল সেটাকে যদি উঠিয়ে দেওয়া হয়, তাহলে মাননীয় মন্ত্রী যেমন দক্ষ এবং যোগ্য লোকের কথা বলেছেন, সেই জায়গাটাতে কিন্তু একটা কন্ট্রাডিকশন তৈরি করবে। আইন পাশ হয়ে গেছে, কিন্তু আমরা বিরোধী দলের পক্ষ থেকে আমাদের কনসার্ন গুলো এখানে জানিয়ে রাখছি এই কারণেই, কারণ বিএনপি সরকার 2001-এ যখন ক্ষমতায় এসেছিলেন, তারা তত্ত্বাবধায়ক সরকারের নিজেদের মতো করে উপদেষ্টা বাড়ানোর জন্য
প্রধান বিচারপতির বয়স যখন 65 থেকে 67 করেছিলেন, তারপরে একটা দীর্ঘ ভোগান্তি জাতিকে আমাদের পোহাতে হয়েছিল। সে জায়গাটাতে এই যে শেয়ার মার্কেটের মতো একটা জায়গায় নিজেদের মতো করে লোক বসানো হবে, এই চিন্তাতেই যদি বয়সের বাধ্যবাধকতা একেবারে উঠিয়ে দেওয়া হয়, সেখানে বয়সের আর কোনো বাড়ি রাখা হলো না, বীমা কর্পোরেশনের ক্ষেত্রে কোনো বাড়ি রাখা হলো না। এগুলো কিন্তু আর্থিক প্রতিষ্ঠান। দেশের অর্থ সম্পদ গুলো যদি এখান থেকে লুটপাটের মতো কোনো পরিবেশ ভবিষ্যতে তৈরি হয়, তার জন্য কিন্তু সরকার দলকে দায়ী থাকতে হবে। মাননীয় স্পিকার, আমরা আমাদের এই কনসার্নটা জানিয়ে রাখলাম। আমরা চাইবো যে সরকার যেভাবে বলেছেন সৎ এবং যোগ্য লোক, দক্ষ লোক, সেই কি পরিমাণ সৎ এবং যোগ্য এবং দক্ষ লোককে সেই প্রতিষ্ঠানগুলোতে সামনে নিয়োগ দেওয়া হবে, আইন তো পাশ করা হয়েছে, সেটা দেখার অপেক্ষায় জাতীয় অপেক্ষা করছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, কনসার্নটা এক্সপ্রেস করার সুযোগ পেয়েছেন, অসংখ্য ধন্যবাদ। এই ব্যাপারে মাননীয় অর্থমন্ত্রী আপনি কিছু বলার থাকলে বলতে পারেন প্লিজ। আমার মনে হয় মাননীয় স্পিকার, আমার বক্তব্যে আমি পরিষ্কার করেছি এই বিলগুলো কেন আনা হয়েছে, পরিষ্কার ভাবে বলা হয়েছে। আপনার এই বিলটা যখন 93-তে হলো সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, তখন গড় বয়স ছিল 57 বছর মাননীয় স্পিকার। এখন গড় বয়স হচ্ছে 72 বছর। আপনি কি এই লোকগুলাকে কর্মকাণ্ডের বাইরে রাখতে চান? বাংলাদেশের এই নাগরিকগুলোকে, এই অভিজ্ঞ লোকগুলো, তাদেরকে কর্মকাণ্ডের বাইরে রাখতে চান? কোথায় 57 বছর, এখন 72 বছর। এই ডিফারেন্সটা এর মধ্যে যারা আছে তাদেরকে তো আমরা বাইরে রাখতে পারবো না। দ্বিতীয় কথা হচ্ছে, বিশ্বের প্রায় প্রত্যেকটি দেশে যেখানে সাকসেসফুলি এই সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অপারেট করছে, তাদের এখানে কোনো এজ বার নাই, এবং তারা সফলভাবে এগুলো পরিচালনা করছে। এবং এখানে যেখানে যোগ্যতা অভিজ্ঞতার প্রশ্ন থাকবে, এই সমস্ত প্রফেশনাল অর্গানাইজেশনে আপনি এজ বার দিলে আপনি একটা লিমিটেশন করে দিচ্ছেন যোগ্য ব্যক্তিদের কাজ করার ক্ষেত্রে। সেটা তো আমরা চাচ্ছি না। সেটা বীমার ক্ষেত্রেও প্রযোজ্য, সেটা যে কোনো প্রতিষ্ঠানের ভেতর প্রযোজ্য। যেখানে গড় এজ পরিবর্তন হয়ে গেছে, সেটাকে আপনাকে সমন্বয় করতে হবে। বাংলাদেশের আগামীর অর্থনীতির যে নতুন প্রেক্ষাপট সৃষ্টি হচ্ছে, এখানে আপনার যোগ্য দক্ষ ব্যক্তিদের যদি আনতে চান, আপনাকে এগুলোকে মাথায় রাখতে হবে। এখানে ইমোশনের কোনো সুযোগ নেই। দিস ইজ এ প্রফেশনাল জব। এবং একটা ইকোনমিকে প্রফেশনালি চালাতে গেলে এই পরিবর্তন আনতে হবে বাংলাদেশে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় বিরোধী দল নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিল দুটা পাশ হয়ে গেল। আমরা টাইম কনস্ট্রেইনের কারণে 133টা অধ্যাদেশ যেগুলো ছিল, এর মধ্যে থেকে যেগুলা বিল আকারে এসেছে এবং যেগুলা ল্যাপসেস হয়ে গেছে, সেগুলাতে আমরা আমাদের অধিকার পুরোপুরি পাইনি, কারণ সময়ের সীমাবদ্ধতা ছিল। সেই ক্ষেত্রে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমাদেরকে এই প্রক্রিয়ার মধ্যেই থাকতে হয়েছে। এখন সেরকম কোনো প্রেক্ষাপট ছিল না এই দুইটা বিলের ক্ষেত্রে। আমাদের অধিকার কিন্তু খর্ব হলো। খণ্ডন আপনার চেয়ার থেকে আপনি করলেন, খণ্ডনটা কিন্তু আপনার হাতেই হলো। 2 নম্বর হচ্ছে, উনি যথার্থ বলেছেন, যোগ্য লোকদেরকে যোগ্য জায়গায় স্পেস করে দেওয়া দরকার। কিন্তু একটা কথা আছে যে, বৃক্ষ তোমার পরিচয় কি, ফলে আমার পরিচয়। দিনটা কেমন যাবে, মর্নিং শোজ দ্য ডে। সরকারের 2 মাসে যে সমস্ত কার্যকলাপ বেসিক জায়গাগুলোতে হাত দেওয়া হয়েছে, প্রত্যেকটা জায়গায় জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে চলে গেছে। বাংলাদেশ ব্যাংকের মতো, আমি বেসিক জায়গা বলেছি, আমি কোনো কার্ড এগুলা বলিনি, নীতিগত যে জায়গাগুলো, বাংলাদেশ ব্যাংকের মতো সেন্ট্রাল ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষেত্রে যে কাজটা করা হয়েছে এবং সাবেক গভর্নরকে বিদায় দেওয়ার যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে, জাতি এটা দেখেছে। এখান থেকে শুরু করে আমি বারবার এগুলার মেনশন করতে যাচ্ছি না। এ পর্যন্ত যে সমস্ত জায়গায় পরিবর্তন এসেছে, সেগুলা জনগণ এবং ডেমোক্রেসি কোনোটাই সাপোর্ট করে না। এমনকি খেলার মাঠটা পর্যন্ত আমরা উন্মুক্ত রাখতে পারলাম না, ওখানেও গিয়ে আমরা ঝাঁপাইয়ে পড়লাম। তাহলে যেটা মাননীয় মন্ত্রী বললেন যে যোগ্য লোকদেরকে যোগ্য জায়গায় না দিলে দেশ আগাবে কিভাবে, তো এইভাবে যদি
যোগ্যতা সিলেকশন হয়, আমার প্রশ্ন দেশ আগাবে কিভাবে? আমরা তো কার ইন্টেনশন কি সেটা দেখতে পারবো না, এটা মনের ব্যাপার, এটা একমাত্র আল্লাহ তাআলা দেন। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ ছাড়া এটা কেউ জানে না। আমরা দেখব তার প্রকাশটা কি, বাস্তবায়নটা কি, কিভাবে এটা রিফ্লেক্ট করতেছে সমাজে। সেটা এই রিফ্লেকশনে আমরা শঙ্কিত যে এইভাবে সবকিছুকে পলিটিসাইজ করলে, ক্ষেত্র বিশেষে গোষ্ঠী পরিবার এগুলাকে প্রাধান্য দিয়ে আগাইলে এ দেশ তো আগাবে না। আমরা তো সবাই মিলে চাই যে দেশটা এগিয়ে যাক, এ পর্যন্ত সেরকম দৃশ্যমান কোনো কিছু আমাদের কাছে নেই। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। মাননীয় অর্থমন্ত্রী কিছু বলতে চাচ্ছেন, প্লিজ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিরোধী দলীয় নেতা কিছু মন্তব্য করেছেন। আসলে একটা বিল পাশ হওয়ার পরে এই ধরনের আলোচনার কোনো সুযোগ ছিল না এখানে। সেটাও রুলস অফ প্রসিডিউরের বাইরে হচ্ছে, যেহেতু ওনারা প্রশ্ন তুলেছেন আমাদেরকে উত্তর দিতে হচ্ছে এগুলো। প্রথমত, প্রেসিডেন্ট কি? বাংলাদেশের বিগত সরকারগুলো যদি প্রেসিডেন্ট দেখেন, যতবার বিএনপি সরকারে এসছে, বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যতগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সবগুলো নন পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট, সবগুলো নন পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট, আমি ক্লিয়ারলি বলতে চাই। এবং যেই কারণে বাংলাদেশের আর্থিক শৃঙ্খলা বিএনপি সরকারের সময় কোনো সময়ের সমস্যা হয় নাই, সব সময় আর্থিক শৃঙ্খলা বজায় ছিল, কোনো সময় শেয়ার বাজার লুটপাট হয় নাই, বিকজ বিএনপির অ্যাপয়েন্টমেন্ট গুলো কোনো সময় পলিটিক্যাল কনসিডারেশনে হয় নাই এবং যোগ্য ব্যক্তিদের সেখানে দেওয়া হয়েছিল। সেই ধারা এই সরকার অব্যাহত রাখবে, আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে চাই। দ্বিতীয়ত, আপনি বাংলাদেশ গভর্নর নিয়ে কিছু প্রশ্ন করেছেন। বাংলাদেশ গভর্নর কোনো দলের ব্যক্তি নয়, সে একটা দলের সমর্থক হতেই পারে, কিন্তু তার যদি যোগ্যতা থাকে, তার অ্যাপয়েন্টমেন্টের অসুবিধাটা কোথায়? আপনি কথাটা বলছেন, the proof of the pudding is in eating, so let us wait and see. Proof of the pudding is in eating, let us wait and see তার পারফরমেন্স। সে যদি কোনো দলীয় কোনো কিছু তার এইভাবে আপনার লক্ষ্য করেন যে কোনো প্রভাবিত হয়েছে, তখন আপনি বলতে পারবেন। এবং তার সোফার, আমি আপনাকে বলছি, তার সোফার পারফরমেন্স আমরা যেটা দেখছি, far better than any other governor in the past, far better. আর আপনারা যখন বিগত দিনে এই বিগত কেয়ারটেকার সরকারের সময় যখন গভর্নরের এজটা বাড়িয়েছে, তো সেই সময় তো আপনারা কোনো আপত্তি তোলেন নাই, গভর্নরের এজ আমরা বাড়াই নাই, এটা বিগত কেয়ারটেকার সরকার সময় বাড়ানো হয়েছে। সুতরাং যে কথাগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে বিএনপি ট্র্যাক রেকর্ড দেখলে আপনি এখানে পাবেন না। দ্বিতীয়, আমি একটা কথা অ্যাড করতে চাই, ইতিমধ্যে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন, ফিনান্সিয়াল সেক্টরে কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে না। উনি সিদ্ধান্ত দিয়েছেন, কোন সরকার বাংলাদেশে এই সিদ্ধান্ত দেয় নাই, বিগত দিনের ইতিহাস নাই বাংলাদেশে। মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন ফিনান্সিয়াল সেক্টরে কোনো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হবে না, সেই সিদ্ধান্ত উনি দিয়েছেন। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন আগামীতে যে ব্যাংকিং সেক্টরে বলেন, আর্থিক সেক্টরে বলেন, কোনো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হবে কিনা। মাননীয় স্পিকার, আমার মনে হয় I could make my point. Thank you very much. থ্যাংক ইউ। মাননীয় বিরোধী দলের উপনেতা, আজকেই আপনার প্রথম দেখলাম, নিশ্চয় শরীর আগের চেয়ে সুস্থ আছে। জি, আপনি বোধহয় কিছু বলতে চাচ্ছিলেন, যদিও এটা একটা অনির্ধারিত বিতর্কের মধ্যে চলছে। সিন্স দিস ইজ ইউর ফার্স্ট ডে, সো উই আর অ্যালাউইং ইউ। একটু মাইকটা দিবেন উপনেতাকে, প্লিজ। জি, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আশা করি আজকে বক্তব্য রাখার একটা সুযোগ হয়তো আমার হবে, সেটা বলছি না। আমাদের মাননীয় অর্থমন্ত্রী যেটা বলেছেন, প্রথম হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের দলীয় লোক দেবেন না, যে সিদ্ধান্ত দিয়েছেন। যদি এরকমই হয়, আমরা অত্যন্ত আনন্দিত এবং এটাকে আমি ধন্যবাদ জানাই। কিন্তু এখনকার গভর্নর বাংলাদেশ ব্যাংকের যিনি আছেন, ওনার একটা পরিচয় কিন্তু আছে, সেটা হচ্ছে
বিএনপির যে নির্বাচন পরিচালনা কমিটি হয়েছিল, আমি কিন্তু জানি উনি এই কমিটির একজন মেম্বার ছিলেন। তো সুতরাং তথ্যগত যে বিভ্রান্তিটা তৈরি হয়েছে এটার মনে দূর হওয়া উচিত, এবং উনি যদি এরকম পরিচয় থাকে তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের আলোকে ওনাকে গভর্নর থেকে বাদ দিয়ে এই সিদ্ধান্তের আলোকেই একজন যোগ্য গভর্নর নিয়োগ করা হোক, এটা আমার বক্তব্য। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মাননীয় উপনেতা। মাননীয় অর্থমন্ত্রী একটু বসেন প্লিজ। মাননীয় অর্থমন্ত্রী, এই ব্যাপারে আপনি কিছু বলবেন কিনা, যে নির্বাচন পরিচালনা কমিটিতে থাকলে দলীয় পদ কিনা? নির্বাচন পরিচালনা কমিটি, নট দল। অর্থমন্ত্রী। আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু আগেই বলেছি, মানে সংসদ সদস্য দলকে সমর্থন করা মানে দলের লোক না, আর কোন দলকে সমর্থন করে নির্বাচনী কার্যক্রমে সহায়তা করা মানে দলের লোক না। নিশ্চয় আপনাদের দলের অনেক লোক আপনাদের নির্বাচনী কার্যক্রম দলীয় জায়গায় নিয়ে আসেন, তাহলে দলের সমস্ত দলীয় নির্বাচনী কর্মকাণ্ডে তো অনেকেই অংশগ্রহণ করেছে। এই গভর্নরের বাইরে আর হাজার হাজার শত শত লোক করেছে। একটা নির্বাচনী যোগ্য বাংলাদেশের নির্বাচনী যে কর্মযোগ্য, এটা একটা বিশাল কর্মযোগ্য। এখানে যারা আপনার মতাবলম্বী আপনাকে সমর্থন করে তারা আপনাকে সহযোগিতা করতে পারে নির্বাচনী। এটার অর্থ না যে উনি বিএনপির কোন সদস্য, ওনার কোন সদস্যপদ নাই, প্রাথমিক সদস্যপদ নাই, দলের কোন সদস্যপদ নাই। এর থেকে বেশি গেলে কোন, আমি শেষ করি আপনারা যদি এই স্কোপটাকে এর থেকে বেশি নিয়ে যান তাহলে কোন জায়গায় কোন লোক অ্যাপয়েন্টমেন্ট দেওয়া সম্ভব হবে না বাংলাদেশে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কিত আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা। প্রথমে আলোচনায় অংশগ্রহণ করবেন না, আমরা চলে গেছি না, এখন না। প্রথম আলোচনায় অংশগ্রহণ করবেন বাগেরহাট ৩ আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব শেখ ফরিদুল ইসলাম। জনাব শেখ ফরিদুল ইসলাম, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মহান সংসদে প্রথমবারের মতো কথা বলার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। প্রথমে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্বনির্ভর বাংলাদেশের উপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে। আমি আরো গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আপসীন দেশনেত্রী, দেশমাতা, আমাদের আন্দোলন সংগ্রামের প্রেরণা উৎস মরহুমা বেগম খালেদা জিয়াকে। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার নির্বাচনী এলাকা বাগেরহাট ৩ মোংলা রামপালের সর্বস্তরের জনগণকে, যারা দীর্ঘ 34 বছর পর একটি পরিবারের বাইরে এসে আমাকে নির্বাচিত করেছে। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যারা বাগেরহাট জেলায় বেহেশতের সুসংবাদ পাওয়ার পরেও বা জান্নাতের বায়ুবীয় টিকিট পাওয়ার পরেও আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সনাতন ধর্মাবলম্বী সকল ভাই বোনদের। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমার প্রতি আস্থা রাখার জন্য, নমিনেশন দেওয়ার জন্য এবং পরবর্তীতে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, যেহেতু সময় খুব কম, আমি ভেবেছিলাম হয়তো অন্য কিছু ইস্যু নিয়ে কথা বলবো, কারণ দীর্ঘ সময় ধরে শুনছিলাম জুলাই সনদ নিয়ে আলোচনা, বিভিন্ন ধরনের কথাবার্তা। আমি 90 সরকার বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র দলের কর্মী হিসেবে আমি সেখানে অংশগ্রহণ করেছিলাম। 10ই অক্টোবর যেদিন জিহাদ শহীদ হয়, সেদিন বাংলা মোটর থেকে তার লাশ আমরা মুজিব হলে নিয়ে আসি এবং সেখানে তার লাশকে ছুঁয়ে আমরা শপথ গ্রহণ করি। সেখানে স্বৈরাচার চেয়েছিল এই লাশটাকে ছিনিয়ে নিতে, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেদিন মুজিব হল থেকে আমরা কিন্তু সবাই ডাকসুর নেতৃত্বে আমরা শপথ নিয়েছিলাম এবং একজন কর্মী হিসেবে আমরা স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করেছিলাম।
এখন আমাদের যে বিগত 17 বছর আন্দোলন, এগুলো নিয়ে আসলে অনেক কথা আছে, অনেক বিতর্ক আছে। আমি আমার দেশ পত্রিকা 26 এপ্রিল 2025 যে তথ্যপত্র তুলে ধরা হয়েছে বিএনপির এই যে আন্দোলন সংগ্রামের ত্যাগ নিয়ে, তার একটি পরিসংখ্যান আমি তুলে ধরতে চাই, কারণ আজকে পর্যন্ত সংসদে এই পরিসংখ্যানটা কিন্তু কেউ তুলে ধরেনি। নেতাকর্মীদের বিরুদ্ধে 1,43,000 মামলা, 60 লক্ষ আসামি, ক্রস ফায়ার বা পিটিয়ে হত্যা করা হয়েছে 4,771 জনকে। জুলাই আন্দোলনে শহীদ হয়েছে 422 জন। অন্তর্বর্তী সরকারের গেজেট অনুযায়ী টোটাল শহীদের সংখ্যা 844 জন, কিন্তু সেখানে বিএনপির 50% মানুষ শহীদ হয়েছে এই আন্দোলনে, শুধুমাত্র জুলাই আন্দোলনে। তারপরেও কিন্তু আমাদের নেতা তারেক রহমান সাহেব কিন্তু কোনো ক্রেডিট নেননি। উনি বলেছেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড ছিল সাধারণ জনগণ। আমি গর্ববোধ করি আমাদের নেতা তারেক রহমান সাহেব কখনো নির্বাচন উপলক্ষে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেননি। উনি বলেননি যে আমরা ফ্যাসিস্টদের ক্ষমা করে দিয়েছি বা আমরা ফ্যাসিজম বলতে পছন্দ করি না, এই কথা উনি বলেননি। বরং উনি বলেছেন যারা অন্যায় করেছে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার হবে। এবং আমরা বলেছি আমরা বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করব, এবং উনি রেইনবো ন্যাশনের কথা বলেছেন। আমরা বলেছি যে আমরা মানুষের প্রত্যাশা পূরণের রাজনীতি করব। আর ওনার নির্বাচনী ঘোষণা অনুযায়ী উনি নির্বাচনের পর থেকে প্রতিটি ঘোষণা অনুযায়ী সেই কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড থেকে শুরু করে সবগুলো পদক্ষেপ উনি ধারাবাহিকভাবে নিচ্ছেন, এবং আমরা সেটা দেখতে পাচ্ছি দৃশ্যমান। বিগত জোট সরকারের সময় দেখা গেছে যে এই আন্দোলনে আমাদের দেখতে পেয়েছি যে এখানে একটা প্রজেক্ট ছিল পাওয়ার টু এনার্জি। আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে, যেটা 6 বছর বিগত সরকার করতে পারেনি, আমরা 2 দিনে আমাদের মন্ত্রণালয় থেকে সেই ডকুমেন্ট আমরা আইন মন্ত্রণালয়ে পাঠাইছি। আশা করছি ওয়েস্ট টু এনার্জি, বর্জ্য থেকে যে শক্তি বা বাই প্রোডাক্ট, সেগুলো আমরা খুব দ্রুতই শুরু করতে পারবো ইনশাল্লাহ। আমরা সেটা নিয়ে কাজ করছি। আমাদের মন্ত্রণালয় কিন্তু 50 কোটি, আমাদের যে 25 কোটি গাছ লাগানো, প্রত্যেক বছর 5 কোটি করে, সেটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি। মাননীয় স্পিকার, যেহেতু প্রথমবারের মতো কথা বলার সুযোগ পেয়েছি, আপনাকে অনুরোধ করবো আমার সময়টা একটু বাড়ায় দেওয়ার জন্য, কারণ আমার জনপদের মানুষ আমার কথা এখনো সংসদ থেকে শুনতে পায়নি, এবং বাগেরহাটের 4টা আসনের ভিতর বিএনপি থেকে একমাত্র আমি প্রতিনিধিত্ব করছি। সুতরাং আপনাকে অনুরোধ করবো আমার সময়টা একটু বিবেচনা করার জন্য। মাননীয় সদস্য, আজকে লাস্ট ওয়ার্কিং ডে আমাদের, প্লিজ আপনি 2 মিনিটের মধ্যে শেষ করুন দয়া করে। 2 আমি মিনিট। চেষ্টা করছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের জনপদটা হচ্ছে ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে আছে মোংলা বন্দর, বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, আছে বঙ্গোপসাগরের নীল অর্থনীতির অপুরন্ত সম্ভাবনা। আমি মনে করি সেটাকে মাথায় রেখে আমাদের কিছু মৌলিক কাজ করতে হবে এখানে। আমাদের মোংলা মানুষের প্রথম দাবি মোংলা নদীর উপর একটি ঝুলন্ত সেতু, যার মধ্য দিয়ে মূল ভূখণ্ডের সঙ্গে ওই এলাকার মানুষ সংযুক্ত হতে চায়। মোংলার পাশেই আছে একটা সাইলো গুদাম জয়মনিতে, 50,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা। সেটা কিন্তু নির্ভর করা হচ্ছে জোয়ার ভাটার উপর। সুতরাং একটা জনপদ জোয়ার ভাটার উপর নির্ভর করতে পারে না। সুতরাং আমি অনুরোধ করব আমাদের ইপিজেড, মোংলা বন্দর শ্রমিকদের স্বার্থে এবং এই জনপদের মানুষের ভাগ্য উন্নয়নের স্বার্থে এই বৃষ্টি খুব দ্রুত দরকার। বিশেষ করে বর্ষাকালে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়, এবং আমাদের ওই এলাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে এটাকে কেন্দ্র করে। দ্বিতীয়ত, 1996 সালে 103 একর জমির উপর আমাদের রামপালের ফয়লাহাটে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি আন্তর্জাতিক একটি ডোমেস্টিক এয়ারপোর্ট উনি ঘোষণা করেছিলেন এবং উদ্বোধন করেছিলেন, ভিত্তিপত্র স্থাপন করেছিলেন। কিন্তু পরবর্তীতে এটাকে 530 একর জায়গা নিয়ে আন্তর্জাতিক বিমানবন্দর করার কথা ছিল, এবং 2018 সালে সিভিল এভিয়েশনের কাছে এটাকে হ্যান্ড ওভার করা হয়েছে। কিন্তু এটা নিয়ে মাটি ভরাট এবং আপনার ব্লক করা ছাড়া আর কোনো কাজ হয়নি। তো শুধু আমি অনুরোধ করব দ্রুত এটা নিয়ে ভাবার জন্য, কারণ এটা হচ্ছে আমাদের গেটওয়ে। বিশেষ করে মোংলা বন্দর, সুন্দরবন, ইপিজেড, বঙ্গোপসাগরের নীল অর্থনীতিতে কাজ করতে হলে এখানকার যে মানে আপনার যে কানেক্টিভিটিটা খুবই জরুরি, এবং আমি মনে করি বিদেশিরাও কিন্তু উৎসাহিত হবে যাতে আমরা এটাকে করতে পারি, এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের পরিবেশ দ্বার হিসেবে এটাকে কাজ করবে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আমার এখানে যেহেতু সময় খুবই স্বল্প, আমি আরেকটা জিনিস বলবো। এখানে আমাদের এই খুলনা মোংলা মহাসড়ক, ইনশাল্লাহ নেক্সট সেশনে বলবেন, আলোচনায় অংশগ্রহণ করবেন ঢাকা 11 আসন থেকে নির্বাচিত
মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম। জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম, আপনার সময় 25 মিনিট। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বক্তব্য ভেবেছিলাম শুরু করব অন্য বিষয় নিয়ে, কিন্তু আজকের অধিবেশনের দিনের আলোচনায় আমাদেরকে আরো বেশি অবাক করলেন মাননীয় অর্থমন্ত্রী। ফলে অর্থ সেক্টরের কিছু কথা, কিছু বক্তব্য দিয়ে আলোচনা শুরু করছি। আমরা যখনই ব্যাংকিং খাত বা অর্থ সেক্টরের আর্থিক খাতের কথা আসে, মাননীয় অর্থমন্ত্রী একটা বাক্যই বারবার বলেন যে বিএনপির সময়ে এরকম কোনো রেকর্ড নাই যে আর্থিক খাতে বিশৃঙ্খলা হয়েছে। উনি কিছুক্ষণ আগে অস্বীকার করলেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটা রাজনৈতিক নিয়োগ, তাদের দলের নির্বাচন কমিটির সদস্য, এবং তিনি এটা অস্বীকার করলেন। আমি মাননীয় স্পিকার টিআইবির একটা তথ্য আপনাদেরকে দিচ্ছি। বর্তমান সরকারি দলের যারা নির্বাচনের প্রার্থী হয়েছেন তাদের 59.41% ঋণগ্রস্ত, এবং যার বেশিরভাগ হচ্ছে সরকারি দলে। সংসদ সদস্যদের 11,000 কোটি টাকার বেশি ঋণ রয়েছে, যার অধিকাংশই সরকারি দলের। এদের অধিকাংশই ঋণ খেলাপি ছিলেন, নির্বাচনের আগে কিছু টাকা ঋণ দিয়ে পুনঃতফসিল করে নিয়েছেন। এবং বর্তমান যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তার স্পেশালিটিটা কি? তার স্পেশালিটি হচ্ছে এই ঋণ পুনঃতফসিল করা, এটাতে তিনি এক্সপার্ট। ফলে তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কেন দেওয়া হয়েছে এটা খুব পরিষ্কার মাননীয় স্পিকার। এই যে হাজার হাজার কোটি টাকার ঋণ, সেই ঋণগুলো যাতে ঋণ পুনঃতফসিল করতে পারে, সেই সুযোগ সুবিধাটা করে দেওয়ার জন্যই বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর দেওয়া হয়েছে। ফলে জাতির সামনে এই জিনিসগুলো পরিষ্কার হয়েছে। এখন সামনের আর্থিক খাতে আরো নিয়োগ তারা কি বিবেচনায় দিবেন, এই জন্য আমরা তাদের উপর আর আস্থা রাখতে পারছি না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, রাষ্ট্রপতির উপর ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য। রাষ্ট্রপতির বক্তব্য আমি শুনিও নাই, পড়িও নাই, এবং সেই বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়াকে আমরা প্রত্যাখ্যান জানিয়েছিলাম। আমরা খুব স্পষ্টভাবে বলেছিলাম যে এই রাষ্ট্রপতি অপসারণ প্রয়োজন, তাকে গ্রেফতার করা প্রয়োজন। এই রাষ্ট্রপতির আর কোনো অধিকার নেই বঙ্গভবনে থাকার, এখানে এসে বক্তব্য দেওয়ার। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু, তার কিছু কুকীর্তির কথা মাননীয় স্পিকার হাউসের সামনে তুলে ধরছি। তিনি দুদকের কমিশনার ছিলেন। তাকে দুদকের কমিশনারের করা হয়েছিল 3টি অ্যাসাইনমেন্ট দিয়ে। 1 নম্বর হচ্ছে খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের শাস্তি নিশ্চিত করা। 2 নম্বর পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগ থেকে আওয়ামী লীগকে ক্লিন শিট দেওয়া। 3 নম্বর ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের সময় শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হওয়া দুর্নীতির মামলাগুলোকে বাতিল করে দেওয়া। এমন একজন ব্যক্তিকে বিএনপি সরকার রাষ্ট্রপতি হিসেবে এখনো মেনে নিচ্ছে মাননীয় স্পিকার। আরেকটি ঘটনা বলি, 2009 সালে শেখ হাসিনার ক্যাঙ্গারু আদালতের নির্দেশে এই শাহাবুদ্দিন চুপ্পুর নেতৃত্বে 3 সদস্যের জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন অন মাইনরিটি টর্চার ইন 2001 করেছিল শেখ হাসিনার ক্যাঙ্গারু কোর্ট। এই প্রতিবেদন অনুসারে বিএনপির 26,000 বিএনপির নেতাকর্মীকে 2001 সালে ক্ষমতায় এসে কয়েক হাজার হিন্দুকে তারা হত্যা করেছে, এজন্য দায়ী করা হয়েছিল মাননীয় স্পিকার। এবং আওয়ামী লীগ এই রিপোর্ট দেশে বিদেশে এই রিপোর্ট ফেরি করে তারা নিজেদের এখানে ক্ষমতায় থাকাটাকে পাকাপোক্ত করেছিল। মাননীয় স্পিকার, এই রাষ্ট্রপতি চুপ্পু এস আলমের হাতে ইসলামী ব্যাংকে তুলে দেওয়ার কারিগর, 2 কোটি আমানতকারীকে পথে বসিয়েছিল। এবং জুলাই গণহত্যার সময় তার ভূমিকা, ফ্যাসিবাদের সাথে তার সংশ্লিষ্টতা, সবকিছু আমরা জানি। আমাদের দুর্ভাগ্য, এই দুর্নীতিবাজ, অপদার্থ, মিথ্যুক, গণহত্যার দোষর এখনো বাংলাদেশের রাষ্ট্রপতি। একটা আলোচনা কয়েকবার এসেছে যে রাষ্ট্রপতির অধীনে কেন শপথ নিয়েছি আমরা বলতে এখানে ব্যক্তিগতভাবে আমার কথাই বলেছে, কারণ আমি এখানে শপথ নিয়েছিলাম। তো মাননীয় স্পিকার, সেই সময়ের প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট কি এক? জুলাই গণ অভ্যুত্থানের পরে, 5ই আগস্টের পরে আমাদের সামনে 2টা অপশন ছিল। আমরা বলেছিলাম জাতীয় সরকার করতে হবে, সেই জাতীয় সরকারের প্রস্তাব বিএনপি নাকচ করে দিয়েছে। আমাদের সামনে আরেকটা অপশন ছিল ক্ষমতা আর্মির হাতে তুলে দেওয়া।
যদি আমরা সেই দিকে আগাতাম আজকে তারা এখানে বসতে পারতেন কিনা মাননীয় স্পিকার সেটা সন্দেহ আছে। দেশের স্বার্থে, দেশের স্থিতিশীলতার স্বার্থে আমরা সেই সময় সরকারে গিয়েছিলাম, আমরা শপথ নিয়েছিলাম, কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুব স্পষ্টভাবে 2024 সালে কিন্তু এই রাষ্ট্রপতির অপসারণ চেয়েছিল। সেই সময় সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে রাষ্ট্রপতির পক্ষে অবস্থান নিয়েছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সাহেব, তিনি নিজেই কথা বলেছিলেন। ফলে এখন তো একটা নির্বাচিত সরকার মাননীয় স্পিকার, এখন তো চাইলেই বিএনপি রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে সরকার, এবং আমরা বিশ্বাস করি বিএনপিতে সেই ধরনের যোগ্য আস্থাভাজন ব্যক্তি নিশ্চয়ই রয়েছে। এবং সরকার দলের সদস্য অনেকে গৌরবের সাথে বলেছেন যে যেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরোধিতা করেছেন সেই রাষ্ট্রপতি এখন জিয়াউর রহমানের প্রশংসা করছে। মাননীয় স্পিকার, গাধাকে দিয়ে আপনি হাল চাষ করিয়ে এটার মধ্যে কোনো বাহাদুরি নাই। এটা আপনাদের দেউলিয়ত্ব, সরকারের দেউলিয়াত্ব যে সরকার এখনো রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারছে না। মাননীয় স্পিকার, এই অধিবেশনের পুরোটা সময় যদি আমরা সংস্কার, গণভোট, জুলাই সনদ, 72-এর সংবিধানে অনেক কথা বলেছি, এবং একটা বিষয় আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে, কিছু মাননীয় সংসদ সদস্য তারা 72-এর সংবিধানকে 71-এর সাথে মিলিয়েছে। মাননীয় স্পিকার, আমার জানা নেই আসলে তারা কোন বিবেচনা থেকে এটি মিলিয়েছে। এটা তো সবসময় আওয়ামী লীগ মিলিয়েছে মাননীয় স্পিকার। তারা 72-এর সংবিধানকে 71-এর ফসল হিসেবে 71-এর চেতনার সাথে মিলিয়েছে। 72-এর মূলনীতিকে 71-এর মূলনীতি বলে 71-এর আদর্শ হিসেবে প্রচার করেছেন। আমরা তো সেটার বিরোধিতা করেছি মাননীয় স্পিকার সবসময়, এবং বিএনপির বহু নেতা এটার বিরোধিতা করেছে মাননীয় স্পিকার। 72-এর সংবিধানের ক্রিটিসিজম, সমালোচনা 72 সাল থেকেই বাংলাদেশে শুরু হয়েছিল। গত 16 বছর এই সমালোচনা তৈরি হয়েছিল। 72-এর সংবিধানের সমালোচনা মোটা দাগে 3টি। প্রথমত, এই সংবিধান স্বাধীন বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধিরা প্রণয়ন করে নাই। আমি সরকারি দলের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির সাহেবের সাথে, ওনার সাথে আমি সহমত পোষণ করে বলতে চাই, একটা স্বাধীন দেশের শাসনতন্ত্র রচনা করার অধিকার, সুযোগ সেই দেশের নির্বাচিত প্রতিনিধিদের হওয়া উচিত। 72-এর সংবিধান রচনা করেছিল যারা 70-এর নির্বাচনে আইয়ুব খানের এলএফের অধীনে যারা নির্বাচিত হয়েছিল পাকিস্তানের শাসনতন্ত্র রচনা করার জন্য মাননীয় স্পিকার। দ্বিতীয়ত, এই 72-এর সংবিধান ইনহেরেন্টলি এটা একটা আনডেমোক্রেটিক কনস্টিটিউশন। একজন ব্যক্তির হাতে সকল ক্ষমতা অর্পণ করা হয়েছিল মাননীয় স্পিকার। সেই সময় শেখ মুজিবকে সামনে রেখে এই সংবিধান তৈরি করা হয়েছিল। একজন ব্যক্তির হাতে সংসদের ক্ষমতা, নির্বাহী বিভাগের ক্ষমতা, এমনকি বিচার বিভাগের ক্ষমতাও নানা কায়দা করে তার হাতে তুলে দেওয়া হয়েছিল মাননীয় স্পিকার। ফলে স্বৈরতন্ত্রের বীজ কিন্তু সেই 72-এর সংবিধান থেকে বাংলাদেশে শুরু হয়েছিল। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, এই সংবিধান হচ্ছে মুজিববাদী আদর্শ দ্বারা রচিত হয়েছিল মাননীয় স্পিকার। 71-এর আদর্শ কিন্তু 4 নীতি ছিল না মাননীয় স্পিকার। 71-এর আদর্শ ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার। 72-এর সংবিধান এসে বলা হলো জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষত্ব, গণতন্ত্র এবং সমাজতন্ত্র, এবং এটার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন মেজর জিয়াউর রহমান। মাননীয় স্পিকার, আজকে বিএনপি তার ফান্ডামেন্টাল জায়গা থেকে সরে যাচ্ছে মাননীয় স্পিকার। শুধু জামাত ইসলাম 72-এর বিরোধিতা করেছে বলে কি বিএনপি এখন আওয়ামী লীগের পজিশনে চলে গিয়েছে? আমাদের জানা নেই মাননীয় স্পিকার। 72-এর সংবিধানের বিরোধিতা করেছেন বদরুদ্দিন উমর, 72-এর সংবিধানের বিরোধিতা করেছেন মাওলানা ভাসানী, 72-এর সংবিধানের বিরোধিতা করেছেন কমরেড মুজাফফর আহমেদ, 72-এর সংবিধানের বিরোধিতা শত শত মুক্তিযোদ্ধারা করেছেন মাননীয় স্পিকার। ফলে এই 72-এর সংবিধানকে বাতিল করার একটা সুযোগ আমাদের এসেছিল 1975 সালের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে। জিয়াউর রহমানের এটা একটা ঐতিহাসিক ভুল বলবো মাননীয় স্পিকার, তার প্রতি সম্মান রেখে, যে আমরা সেই সময় সেই অপরচুনিটি মিস করেছি। আমরা একটা গণপরিষদ দিয়ে নতুন সংবিধান করতে পারি না, এবং এই অপরচুনিটি আমরা এই 2400 মিস করেছি এবং এখনো করতে যাচ্ছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, 5ই আগস্টের পরে যখন সংস্কারের আলোচনা আসলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা তাদের পক্ষ থেকে আমরা বলেছিলাম আমরা নতুন সংবিধান চাই বা সংবিধান পুনর্লিখন চাই। বিএনপি বলেছিল তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। ফলে 5ই আগস্টের পর থেকে রাস্তা দুটি আলাদা হয়ে গেছিল মাননীয় স্পিকার। তখন আমরা একটা মধ্যপন্থায় আসলাম যে আমরা সংস্কারে আসি।
সেই জায়গা থেকে সংস্কার কমিশন ঐক্যমত সেখানে আলোচনা হলো। এখন সাংবিধানিক সংস্কার পরিষদ করার কথা গণভোটে বলা হলো, এখন বিএনপি সেই জায়গা থেকে সরে গিয়েছে। এখন বিএনপি যদি সেই জায়গা থেকে সরে যায়, আমাদেরকে পূর্বের জায়গায় ফেরত যেতে হবে। মাননীয় স্পিকার, সংবিধান পুনর্লেখনের দাবি আমাদেরকেও জানাতে হবে। তারা যদি ৭২-এর পক্ষে এরকম অটল অবস্থানে থাকে। জুলাই সনদ নিয়ে অনেক কথা হয়েছে মাননীয় স্পিকার। জুলাই সনদ, জাতীয় জুলাই সনদ, আমরা যেদিন স্বাক্ষর হয়েছিল, আমরা জাতীয় নাগরিক পার্টি সেদিন স্বাক্ষর অনুষ্ঠানে যাইনি মাননীয় স্পিকার, এবং পরবর্তীতে আমরা স্বাক্ষর করেছি বলা যায় না, আমরা সেখানে আমাদের কমেন্টটা দিয়ে এসেছিলাম মাননীয় স্পিকার। জুলাই জাতীয় সনদ, জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তীতে এত কষ্টের যে ফসলটাকে, সেইটাকে মাননীয় স্পিকার নোট অফ ডিসেন্ট দিয়ে সেটাকে কলুষিত করে ফেলা হয়েছে। যেদিন জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হয়, সেদিন জুলাই জাতীয় সনদের মেজর সংস্কারগুলোতেই পাশে একটা নোট লেখা হয়েছে যে কোন রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইস্তিহার উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে, তাহলে তারা সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তাহলে যেই দল নির্বাচনে জয়ী হবে তারা তাদের ইস্তেহার অনুযায়ী সবকিছু করবে মাননীয় স্পিকার। এটার জন্য ঐক্যমতের কোনো প্রয়োজন হয় না। আপনি যদি নির্বাচনে জিতে আপনার ইস্তেহার মতোই সবকিছু করবেন, তাহলে আপনার সাথে আমার কিসের ঐক্যমত, কিসের আলোচনা? এবং সেই নোটগুলো কিভাবে লেখানো হয়েছে, কিভাবে বল প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে ঐক্যমত কমিশনকে চাপ দিয়ে লেখানো হয়েছে মাননীয় স্পিকার, এটা ঐক্যমত কমিশনের আমি মনে করি এখন বলার সুযোগ হয়ে এসেছে, সময় এসেছে। ফলে জুলাই জাতীয় সনদ কে আমরা একসেপ্ট সেই সময় করতে পারি নাই, এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষাকে ধার করে আমি বলতে চাই যে জুলাই জাতীয় সনদ এক অন্তহীন প্রতারণার দলিলে পরিণত করেছে মাননীয় স্পিকার বিএনপি এটাকে। এবং ৭২-এর সংবিধানকে আওয়ামী লীগ দলীয় ইস্তেহারে পরিণত করেছিল, কলুষিত করেছিল, এবং জুলাই জাতীয় সনদকে বিএনপি কলুষিত করেছে, দলীয় ইস্তেহারে পরিণত করেছে মাননীয় স্পিকার। আপনি বলছেন জুলাই জাতীয় সনদ, তারপরে আপনি দেখাচ্ছেন হচ্ছে আমার দলীয় ইস্তিহার, তাহলে এখানে তো কোনো ঐক্যমতের সুযোগ নাই। এরপরে আসলো গণভোট। গণভোটের আদেশ নিয়ে সমালোচনা আছে, এবং এই সমালোচনা আমরাও করেছি যে রাষ্ট্রপতি এই ধরনের অর্ডার দিতে পারে কিনা। কিন্তু গণভোটটাকে সবাই মেনে একটা কনসেনসাসের ভিত্তিতেই তো আমরা এই গণভোটে সবাই মিলে অংশগ্রহণ করলাম মাননীয় স্পিকার। বিএনপি এবং তৎকালীন বিএনপির বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী এবং চেয়ারপারসন, তিনি নিজেও সংস্কারের পক্ষে, হ্যাঁ পক্ষে ভোটে প্রচারণা করেছেন। ফলে আপনাদের ইলেকশনের আগে এটা পরিষ্কার করা প্রয়োজন ছিল যে এই গণভোট আপনারা মানেন না, এই গণভোটে হ্যাঁ বা না জিতুক এটার সাথে আপনাদের কোনো সম্পর্ক নাই। ওনারা কিন্তু মাননীয় স্পিকার সেটা করেননি। ফলে জুলাই গণভোট এটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং গণরায়। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজেই সেই সময় বলেছেন যে গণরায় হচ্ছে সার্বভৌম ক্ষমতা, জনগণের রায় আসলে সেটা সকলেই মেনে নিতে বাধ্য হবে, এমনকি যদি সেটার বিরুদ্ধেও কেউ বিজয়ী হয় তারাও সেটা মেনে নিতে বাধ্য হবে। ফলে আমরা মনে করি যে এই গণভোট অনুসারে যে সাংবিধানিক সংস্কার পরিষদ, অতি দ্রুত সময়ের মধ্যে সাংবিধানিক সংস্কার পরিষদ গঠন করা উচিত, এর সুরাহা করা উচিত। আমরা তো মাননীয় স্পিকার অনেক দূর সরে এসেছি, নতুন সংবিধানের জায়গা থেকে সরে আস্তে আস্তে আমরা কোথায় আসলাম? আমরা খুবই সামান্য কিছু দাবি এখানে এসেছে, জুলাই জাতীয় সনদ বা গণভোট যেটাই বলেন না কেন, যে একটা উচ্চকক্ষ হবে ভোটের অনুপাতে, তত্ত্বাবধায়ক সরকার হবে। এই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তো এত ঝামেলা, গত 16 বছরের এত আন্দোলন। কিভাবে নিয়োগ হবে এই নিয়োগটা আমাদেরকে জানতে হবে মাননীয় স্পিকার। নির্বাচন কমিশনার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে কিভাবে নিয়োগ হবে, একটা নির্দলীয় এবং গ্রহণযোগ্য নিয়োগ আমরা কিভাবে করতে পারি, যেটা দেশকে বিভাজিত করবে না, বিরোধী দলের উপরে বিরোধী দলের অধিকার ক্ষুণ্ণ করবে না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিচার বিভাগ পৃথকীকরণ মাননীয় স্পিকার। এগুলা আমরা 5ই আগস্টের পরে আসমান থেকে বলি না, এগুলা গত 16 বছর আলোচনা হয়েছে। বিএনপির 31 দফায় আলোচনা ছিল, আরো অনেক রাজনৈতিক দলের আলোচনাতে, সংস্কারের আলোচনা থেকে আমরা মাননীয় স্পিকার ধার করেছিলাম। হ্যাঁ, বিচার বিভাগ এই মুহূর্তে পৃথকীকরণ বা বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে কনসার্ন আছে, কারণ আওয়ামী লীগের নিয়োগকৃত অনেক বিচারক মাননীয় স্পিকার এখনো রয়ে গেছে বিচারালয়ে, যারা এই জামিনগুলো করিয়েছে ফ্যাসিস্টদের। কিন্তু সেটার একটা সুরাহা আপনারা করেন, আমরা সহযোগিতা করব, কিন্তু তারপরে তো বিচার বিভাগের স্বাধীনতা মাননীয় স্পিকার নিশ্চিত করতে হবে। গুম এবং মানবাধিকার অধ্যাদেশ বাতিল করলেন, আপনারা বলছেন ভালো আইন নিয়ে আসবেন। তো ভালো আইন যতক্ষণ পর্যন্ত আনতে পারছে না ততক্ষণ পর্যন্ত মাননীয় স্পিকার আপনাদের সমালোচনাটা সহ্য করতে হবে। আপনারা ভালো আইন নিয়ে আসুন এবং অতি দ্রুত সময়ের মধ্যে নিয়ে আসুন, আমরা দেখি। মাননীয় স্পিকার,
এই সংসদে এই অধিবেশনে আরেকটি বিষয় বারবার এসেছে, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ এবং জুলাই গণ অভ্যুত্থান। মুক্তিযুদ্ধকে মাননীয় স্পিকার আমরা শ্রদ্ধা করি। আমরা মনে করি এই প্রজন্ম যারা জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের নতুন রূপ তৈরি হয়েছে, মুক্তিযুদ্ধের নবায়ন হয়েছে। মাননীয় স্পিকার, ফলে মুক্তিযুদ্ধের সাথে জুলাই গণ অভ্যুত্থানের কোনো সাংঘর্ষিক অবস্থান নেই। আমরা বারবার বলেছি মুক্তিযুদ্ধ, জুলাই গণ অভ্যুত্থান হচ্ছে মুক্তিযুদ্ধেরই আরেকটি ধারাবাহিকতা। মুক্তিযুদ্ধে আমরা সাম্য মানবিক মর্যাদার কথা বলেছি, জুলাই গণ অভ্যুত্থান আমরা বৈষম্য বিরোধী গণতান্ত্রিক বাংলাদেশের কথা বলেছি। মাননীয় স্পিকার, কোথায় পার্থক্য, কোথায় আলাদা, এবং কোন ঘটনা বড় কোন ঘটনা ছোট, এটা অহৈতুক তর্ক। মাননীয় স্পিকার, আমরা কেউ বলি নাই যে জুলাই গণ অভ্যুত্থান মুক্তিযুদ্ধের থেকে বড়, বা জুলাই গণ অভ্যুত্থান 90-এর থেকে বড় বা 90-এর থেকে ছোট। জুলাই গণ অভ্যুত্থান এক বিশেষ ঘটনা বাংলাদেশের ইতিহাসে, মুক্তিযুদ্ধ এক বিশেষ ঘটনা, মুক্তিযুদ্ধ বাংলাদেশের ফাউন্ডেশন। মাননীয় স্পিকার, এটার ব্যাপারে আমরা আনকম্প্রোমাইজেবল, এটা নিয়ে কোনো বিতর্কের কোনো সুযোগ নাই। তবে এই কথাটা ওনারাই বারবার বলে মুক্তিযুদ্ধকেও ছোট করতেছেন, জুলাই গণ অভ্যুত্থানকেও ছোট করতেছেন। আরেকটি বিষয় মাননীয় স্পিকার, মুক্তিযুদ্ধর কথা যখন এসেছে, আমরা যে সাম্প্রতিক সময়ে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুক আইন সংশোধন করা হলো, অধ্যাদেশ পাশ করা হলো, সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সংশোধনী এসেছে। মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা থেকে মুজিব বাহিনীকে বাদ দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, এবং আপনারা জানেন যে এই মুজিব বাহিনী, সেটাকে সংযুক্তির মাধ্যমে হাজার হাজার ছাত্রলীগের নেতাকর্মীকে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দেওয়া হয়েছিল। মাননীয় স্পিকার, মুজিব বাহিনীর রোল কি ছিল এটা আপনারা এখানে যারা অভিজ্ঞ মাননীয় স্পিকার অনেক মুক্তিযোদ্ধা আছেন তারা ভালো করেই জানেন। মুজিব বাহিনী তৈরি হয়েছিল অন্তর্ঘাত তৈরি করার জন্য। তারা অস্ত্র হাতে দেশে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে নাই, তারা দেশে ঢুকে মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ বাদে অন্য যেই পক্ষগুলো রয়েছে তাদেরকে হত্যা করেছিল। মাননীয় স্পিকার, ফলে মুজিব বাহিনী কিন্তু কোনো মুক্তিযোদ্ধা না বর্তমান আইন অনুসারে। কিন্তু এখানে অনেক মুজিব বাহিনীর কিছু লোক আছেন, তারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে বারবার জাহির করছে। ফলে আমাদেরকে এই ফারাকটাও করতে হবে মাননীয় স্পিকার। এবং মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের রাজনীতি গত 50 বছর ধরে হয়েছে, আমরা এই সমাধান এখনো কেন করতে পারিনি? মাননীয় স্পিকার, এর দায়ভার কে নেবে? বিএনপি কি নেবে না, যারা 29 বছর জামাতের সাথে রাজনীতি করেছে? একটা কথা তো এখন সবাই বলে, সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। ফলে এটার দায়িত্ব ছিল তো উনাদের, এই রিকনসিলিয়েশন তৈরি করা, এই প্রশ্নের সুরাহা করা। জুলাই গণ অভ্যুত্থানের পরে, স্বাধীনতার 54-55 বছর পরে জাতীয় সংসদে মুক্তিযুদ্ধের পক্ষ আর বিপক্ষ বলে ভাগ থাকবে, এটা তো মাননীয় স্পিকার আমরা প্রত্যাশা করি না, এটা এই প্রজন্ম প্রত্যাশা করে না। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একমত পোষণ করি যে ইতিহাসের এই বিতর্ক আমাদেরকে সমাধান করতে হবে, একপাশে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে, এবং এটা সব পক্ষকে এটার জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মুক্তিযুদ্ধ যেমন কোনো দেশের ষড়যন্ত্র না, আবার মুক্তিযুদ্ধের নাম করে এদেশে যে লুটপাট ফ্যাসিবাদ কায়েম হয়েছে সেটাও আমাদের ভুলা যাবে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, জুলাই গণ অভ্যুত্থান সকলের অংশগ্রহণে হয়েছিল, এটা আমরা বারবার বলেছি। তবে বিএনপির বিভিন্ন সদস্য তারা তাদের আলোচনায় বারবার বলার চেষ্টা করে যে আমরা ছিলাম না, আমরা তো এভাবে ছিলাম, এভাবে ছিলাম। এটা তো প্রমাণ করার প্রয়োজন নাই মাননীয় স্পিকার। এটা কেন এত হীনমন্যতা আমাদের এটা বুঝে আসে না। বিএনপি তো অবশ্যই জুলাই গণ অভ্যুত্থানে ছিল, আমাদের সাথেই ছিল, এবং সেই সময়ের একটা উক্তি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি বলেছিলেন যে এই আন্দোলনের সাথে আমাদের সম্পর্ক নাই, এটা ছাত্রদের আন্দোলন। তার ওই বক্তব্য সঠিক ছিল মাননীয় স্পিকার। তার উনার ওই সময়ে কৌশলগত অবস্থান এটাই সঠিক ছিল, উনি ওই সময় এই বক্তব্যই প্রয়োজন ছিল, এটা তো আমাদের কোনো দ্বিমত নাই। মাননীয় স্পিকার, আমাকে ডিজিএফআই, ডিবি, এসবি, বাংলাদেশের হেন কোনো গোয়েন্দা সংস্থা নাই যারা আমাকে ইন্টারোগেশন করেছে, টর্চার করেছে, এবং একটা কথা বারবার বলানোর চেষ্টা করেছিল যে এই আন্দোলন বিএনপি জামাতের আন্দোলন, যারা আগুন লাগিয়েছে তারা বিএনপি জামাতের সন্ত্রাসী। এটা একবার তোমরা শুধু বলো। ডিবি অফিসের শেষ পর্যন্ত আমরা বাধ্য হয়েছি আন্দোলন স্থগিতের ঘোষণা দিতে, কিন্তু কখনো এই কথাটা মাননীয় স্পিকার আমরা বলিনি। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীকে আমরা আন্দোলনের সময় থেকে এখন পর্যন্ত কখনো আমরা অস্বীকার করিনি। কিন্তু একটা জায়গা আমরা ফারাক করতে চাই, যে এই গণ অভ্যুত্থান কোনো দলীয় আন্দোলন নয়। 90-এর গণ অভ্যুত্থান, 69-এর গণ অভ্যুত্থান থেকে এই গণ অভ্যুত্থানের পার্থক্য রয়েছে মাননীয় স্পিকার।
এই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা নেতৃত্বে নয়, সামনে পিছনে ছিল মাননীয় স্পিকার, সামনে সাধারণ জনগণ ছিল, ছাত্ররা ছিল। ফলে সেই হিসেবেই এই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দেওয়া উচিত। এখন যদি বলা হয় যে অমুকের নেতৃত্বে এই গণ অভ্যুত্থান হয়েছে, আমাদের লোকেরা এই গণ অভ্যুত্থান করেছে, এটা মাননীয় স্পিকার এই গণ অভ্যুত্থানের সাথে যারা সাধারণ মানুষ নেমেছিল, যারা শহীদ হয়েছে, তাদের সাথে মাননীয় স্পিকার বিশ্বাসঘাতকতা করা হবে। ফলে জুলাই গণ অভ্যুত্থানের সকলের অংশগ্রহণ ছিল। হ্যাঁ, আমাদের অনেক মত পার্থক্য, জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের রাস্তা আলাদা হয়ে গেছে আমরা মনে করি রাজনৈতিক ভাবে, কিন্তু গণ অভ্যুত্থান আমরা একসাথেই করেছিলাম মাননীয় স্পিকার। এবং আমি দুইটা কোটেশন বলতে চাই মাননীয় স্পিকার। 7ই আগস্টে নয়াপল্টনের সমাবেশে জনাব তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন 1971 ছিল স্বাধীনতা অর্জনের আন্দোলন, আর 2024-এর আন্দোলন হলো সেই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন। এই আন্দোলনে অংশ নেওয়া প্রতিটি ছাত্র জনতা আজ থেকে নতুন দিনের মুক্তিযোদ্ধা। মাননীয় স্পিকার, মুক্তিযুদ্ধের সাথে আমরা তুলনা করছি এই জায়গা থেকে, কারণ আমাদের কাছে এটা প্রায় যুদ্ধ সময় একটা পরিস্থিতি ছিল। 6 আগস্ট বঙ্গভবনে আলোচনা শেষে ব্রিফিং এ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে আমাদের নতুন এক সকাল উপহার দিয়েছে, বাংলাদেশ আজ দ্বিতীয়বার স্বাধীন হলো, এই স্বাধীনতা আমাদের রক্ত দিয়ে রক্ষা করতে হবে। মাননীয় স্পিকার, আমরাও বলি রক্ত দিয়ে রক্ষা করতে হবে। মাননীয় স্পিকার, আমাকে একটু সময় বাড়িয়ে দিবেন। আমি যে সময়টা পেয়েছি এটা বিরোধী দলের কোটা থেকে, আমি আশা করব সরকারি দলের কোটা থেকে আমি আরো 10 মিনিট পাবো। মাননীয় স্পিকার, মাননীয় চিফ হুইপ এবং সংসদ নেতা নিশ্চয়ই এটাতে সম্মতি দিবেন। মাননীয় স্পিকার, আমরা ভারত এবং পররাষ্ট্রনীতি নিয়ে কিছু কথা বলতে চাই। এই সরকার আসার পর একটা জিনিস বারবার আছে যে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন, এবং মাননীয় পররাষ্ট্র মন্ত্রী যিনি আগের সরকারের নিরাপত্তা উপদেষ্টা, যার পদত্যাগ তৎকালীন বিএনপি চেয়েছিলেন, সেই পররাষ্ট্রমন্ত্রী ভারতে সফর করেছেন প্রথম, এবং তিনি যে বিবৃতি দিয়েছেন সেই বিবৃতি আমাদের কাছে স্পষ্ট না। আমরা কোন ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের কথা বলছি? যেই ভিত্তিতে আওয়ামী লীগ উন্নয়নের কথা বলেছিল সেই ভিত্তিতে? ভারত বাংলাদেশকে 1971 সালের পর থেকে করদ রাজ্য পরিণত করার জন্য হেন চেষ্টা নেই যে করে নাই মাননীয় স্পিকার। সীমান্তে হত্যাকাণ্ড এখনো হচ্ছে, আমরা নদীর পানি হিস্সা পাচ্ছি না, এবং নতুন করে যেটা হচ্ছে যে বর্ডারে বাংলাদেশি বলে বিভিন্ন মানুষকে পুশিং করা হচ্ছে। 2025 সালে 2 মাসে 4000 মানুষকে বাংলাদেশে পুশিং করেছে ভারত, ইন্ডিয়ান এক্সপ্রেস অনুযায়ী। মাননীয় স্পিকার, এক ভয়ঙ্কর সংকট সামনের দিনে আমাদের দিকে কিন্তু আসতে যাচ্ছে। এবারে পশ্চিমবঙ্গের ইলেকশন হলো মাননীয় স্পিকার, নির্বাচনের কয়েকদিন আগে ভোটার তালিকা থেকে অন্তত 30 লক্ষ জীবিত ভোটারকে বাদ দেওয়া হয়েছে। এদের অধিকাংশ হচ্ছে মুসলিম এবং মতুয়া সম্প্রদায় মাননীয় স্পিকার। এবং এনআরসি তারা করেছে, বাংলাভাষী মুসলমানদেরকে তারা বাংলাদেশি বলে বিতাড়িত করছে এবং বাংলাদেশে পুশিং করার চেষ্টা করছে। এবং আমাদের যে ভারতের সাথে আগের সংকট রয়েছে, এবং গত 16 বছর যে ফ্যাসিজম ছিল, সেটাকে আঞ্চলিক এবং আন্তর্জাতিক ভাবে আওয়ামী লীগকে স্পষ্টভাবে সমর্থন দিয়েছিল ভারত। এবং এখনো জুলাইয়ের গণহত্যাকারী খুনি শেখ হাসিনা, ওসমান হাদির হত্যাকারীরা সবাই ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে। ফলে ভারতের সাথে এই বিষয়গুলো নিয়ে আমাদের সরকার কি কথা বলেছে এটা মাননীয় স্পিকার আমরা জানতে চাই। ভারতের সাথে সম্পর্ক আমরা উন্নয়ন করতে চাই, ভারত আমাদের প্রতিবেশী দেশ, কিন্তু মর্যাদার ভিত্তিতে, সাম্যের ভিত্তিতে এই সম্পর্ক হতে হবে মাননীয় স্পিকার। ভারত শুধু আওয়ামী লীগের সাথে সম্পর্ক তৈরি করে এই দেশকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, সেই দিনকে সে কবর রচনা করতে হবে মাননীয় স্পিকার। ফলে এটা আমরা বুঝতে পারতেছি না ভারত বিএনপির সাথে বা বর্তমান সরকারের সাথে তার সম্পর্কের ভিত্তিটা কি, এবং বর্তমান সরকার আমার এই কথাগুলো যেগুলো আমি বললাম সেগুলো নিয়ে ভারতের সাথে কথা বলেছে কিনা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দুর্নীতি নিয়ে অনেক কথা হয়, আমি ঋণ খেলাপির পরিসংখ্যানগুলো দিলাম, এবং নির্বাচনের বিধান অনুযায়ী ঋণ খেলাপিকে নির্বাচনে প্রার্থী হতে পারবে না, কিন্তু আমরা দেখলাম নির্বাচনের আগে কিছু টাকা পরিশোধ করে ঋণ পুনঃতফসিল করে তারা সংসদ সদস্যরা বেশি আসলেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি কিছু সংখ্যা বলছি। 1700 কোটি টাকা, 765 কোটি টাকা, 679 কোটি টাকা, 621 কোটি টাকা, 201 কোটি টাকা, 182 কোটি টাকা, 97 কোটি টাকা। মাননীয় স্পিকার, এগুলো আমাদের সংসদ সদস্য যারা তাদের ঋণ রয়েছে মাননীয় স্পিকার। এবার আমি নাম বললাম না, কিন্তু পরের সেশনে কিন্তু মাননীয় স্পিকার আমি নাম ধরেই কথা বলবো, এগুলা ফ্যাক্ট, এবং এখনো 2 জন আসতে পারে নাই এই কারণে। এখন দুর্নীতির বিরুদ্ধে তো যুদ্ধ ঘোষণা হয়েছে, এখন এই ঋণগুলো কবে বাংলাদেশের
জনগণ ফেরত পাবে, বাংলাদেশের ব্যাংক ফেরত পাবে মাননীয় স্পিকার, এটা আমরা জানতে চাই। মাননীয় স্পিকার যদি সময় একটু বাড়িয়ে দেন। মাননীয় সদস্য, আপনি আবেদন জানিয়েছিলেন, এর মধ্যে ট্রেজারি বেঞ্চের যে চিফ হুইপ আছেন, মাননীয় চিফ হুইপ, উনি আমাকে জানিয়েছেন উনার সময় 20 মিনিট বরাদ্দ ছিল, সেখান থেকে 5 মিনিট উনি কর্তন করে আপনাকে দিয়েছেন। তো আপনি 5 মিনিটের মধ্যে দয়া করে শেষ করবেন। থ্যাংক মাননীয় ইউ। স্পিকার, আর মাননীয় প্রধানমন্ত্রীর থেকে আরো 5 মিনিট আমি রিকোয়েস্ট করছি মাননীয় স্পিকার। আর যদি 5 মিনিটে শেষ করতে পারে আমি শেষ করে দিব, কোনো সমস্যা নেই। মাননীয় স্পিকার, ফলে আমরা দুর্নীতির কথা বলা হচ্ছে, 16 বছরে আওয়ামী লীগের যে দুর্নীতি, সেই দুর্নীতি থেকেও বড় হয়ে গেছে অন্তর্বর্তী সরকারের সময় ছাত্র সমন্বয়করা কি দুর্নীতি করেছে মাননীয় স্পিকার। ছাত্র সমন্বয়করা খুবই খারাপ, তারা মন্ত্রণালয়ে ঘুরেছে, দুর্নীতি করেছে, কিংস পার্টি করেছে। তো মাননীয় স্পিকার, গত আওয়ামী লীগের আমলে 16 বছরের দুর্নীতির বিচার ওনারা কিভাবে করবেন সেইটা মাননীয় স্পিকার ওনাদের বলা উচিত জনগণের সামনে। এবং আরো ভালো হয় যদি 2001 থেকে 6 সাল পর্যন্ত মাননীয় স্পিকার যে দুর্নীতির অভিযোগগুলো এসেছিল সেটারও একটা স্বচ্ছ তদন্ত মাননীয় স্পিকারের বর্তমান সরকার করে। দুর্নীতি কেউ না কেউ তো করেছে, কারা করেছে তাদের নাম বাংলাদেশের জনগণের সামনে উন্মুক্ত করা হোক, কারণ সেটার জন্যই তাদেরকে ভোগান্তি পোহাতে হয়েছে 1/11 ষড়যন্ত্রের মাধ্যমে। বর্তমান প্রধানমন্ত্রী, তাকেও কিন্তু দুর্নীতির মিথ্যা অভিযোগ দিয়ে মাননীয় স্পিকার তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। মাননীয় স্পিকার, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, একটু আইন শৃঙ্খলা নিয়ে কথা বলি। 2 মাসে বিএনপির হাতে খুন হয়েছে 31 জন, ধর্ষণের ঘটনা ঘটেছে 14টি, বিএনপির চাঁদাবাজির খবর এসেছে 83টি, হামলার ঘটনা এসেছে 154টি। এর একটিতে সরকার কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। মাননীয় স্পিকার, শাহবাগ থানার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কয়েকজন সদস্যকে বেধড়ক মারধর করেছে ছাত্র দলের নেতাকর্মী, এবং এটার এখনো কোনো মামলা নেয়নি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যদি জানান এই মামলাটা কেন নেওয়া হচ্ছে না। থানার ভিতর প্রবেশ করে ওসির রুমে ডাকসুর 2 জন নির্বাচিত প্রতিনিধিদের উপর হামলা করা হয়েছে। মাননীয় স্পিকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি, মাননীয় স্পিকার আপনি জানেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মহসিন হলের, আমিও মহসিন হলের ছাত্র। মাননীয় স্পিকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির একটা বড় ভূমিকা আছে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনগুলোতে, আমাদের বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক আন্দোলনগুলোতে। মাননীয় স্পিকার, মাজার হামলা নিয়ে কিছু কথা বলতে চাই। এই সরকারের আমলে আমরা দেখলাম যে কুষ্টিয়ায় মাজারে হামলা করে একজনকে হত্যা করা হয়েছে। মাননীয় স্পিকার, এটা আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা কোনো ধর্মীয় বিতর্কে ঢুকবো না, সেটা নিয়ে আমাদের আলেম ওলামাগণ ব্যাখ্যা করবেন, কিন্তু আমরা রুল অফ ল নিয়ে কথা বলতে চাই। মাননীয় স্পিকার, এই ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না, এবং অন্তর্বর্তী সরকারের সময় এই ধরনের ঘটনা অনেক ঘটেছে, আমরা তারও নিন্দা জানাই, এবং সকল ঘটনার তদন্ত এবং বিচার হওয়া উচিত মাননীয় স্পিকার এই সময়ের মধ্যে। মাননীয় স্পিকার, জঙ্গিবাদ নিয়ে নতুন করে কথা আসছে, সরকারের প্রতি অনুরোধ থাকবে আপনারা একটু সমন্বয় করে বক্তব্য দিন। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন জঙ্গিবাদ নেই, আবার মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলছেন জঙ্গিবাদ আছে, জঙ্গি আছে। তো ওনাদের বক্তব্যটা পরিষ্কার হলে আমরা এই বিষয়ে আমাদের অবস্থান বা বক্তব্যটা পরিষ্কার করতে পারবো। তবে একটা জিনিস, যে জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের 0 টলারেন্স মাননীয় স্পিকার। এটা বাংলাদেশের সিকিউরিটি প্রশ্ন, এবং এটা সরকার এককভাবে ডিল করতে পারবে না, এটা জাতীয় ঐক্য লাগবে, এবং সরকারকে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করবো এই বিষয়ে। তবে বিগত আমলের মতো এবং ওয়ারেন্ট টেররের প্রজেক্ট হিসেবে যাতে বাংলাদেশে কোনো জঙ্গিবাদের নাটক না হয় মাননীয় স্পিকার, এটাও আমাদের মাথায় রাখতে হবে। মাননীয় স্পিকার, আমাদের দেশের প্রধান একটা জনগোষ্ঠী হচ্ছে কৃষক, আমরা সবাই কৃষক পরিবারের সন্তান। সরকার কৃষি কার্ড দিচ্ছে, এটা সরকারকে সাধুবাদ জানাই। তবে সরকার গত বছরের যে দামে কৃষক থেকে ধান এবং চাল কিনেছে, এই বছর ঠিক একই দামে কৃষক থেকে ধান কিনছে, এটার ফলে কৃষকদের কিন্তু মাননীয় স্পিকার লোকসান হচ্ছে। ডিজেলের দাম বৃদ্ধি হয়েছে, সেচ খরচ, সার, বীজ, শ্রমিক মজুরি সব মিলিয়ে মাননীয় স্পিকার বোরো মৌসুমে ধানের উৎপাদন খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একদিকে কৃষি কার্ড দিবেন, আরেকদিকে ধানের ন্যায্য মূল্য আপনারা কৃষককে দিবেন না, এটা মাননীয় স্পিকার কোনো সমাধান বলে আমরা মনে করি না। মাননীয় স্পিকার, আমরা জুলাই গণহত্যার বিচার নিয়ে মাননীয় আইনমন্ত্রীকে এখন পর্যন্ত কোনো ব্রিফিং মাননীয় সংসদে করতে শুনি নাই, হয়তো আমরা মিস হয়ে যেতে পারি। আমরা আশা করব উনি প্রতি অধিবেশনে সংসদে এবং সংসদের বাইরে, আমাদের ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আছেন, মাননীয় আইনমন্ত্রীর থেকেও আমরা জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া কতটুকু আগাচ্ছে, কিভাবে আগাচ্ছে, এটা নিয়ে আমরা স্বচ্ছ বক্তব্য ওনাদের কাছ থেকে, সরকারের কাছ থেকে মাননীয় স্পিকার আশা করি। আমরা আশা করি মাননীয় স্পিকার যে জুলাই
যারা শহীদ হয়েছিলেন, শহীদ পরিবারদের যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল অন্তর্বর্তী সরকার থেকে, সেই সব কিছু অব্যাহত থাকবে এবং বর্তমান সরকার সেটা আরো বৃদ্ধি করবে মাননীয় স্পিকার, শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের জন্য। মাননীয় স্পিকার, আর 2 মিনিট যদি বৃদ্ধি করতেন আমি শেষ করে দিব। 2 মিনিট। জি, 2 মিনিট বৃদ্ধি করা হলো। মাননীয় স্পিকার, আমরা এই জুলাই গণ অভ্যুত্থানে এই প্রজন্ম কর্মসংস্থানের বড় একটা দাবি নিয়ে কিন্তু মাননীয় স্পিকার চাকরির আন্দোলন থেকে আন্দোলনটা শুরু হয়েছিল। ফলে আমরা আশা করবো এই সরকারের সময় কর্মসংস্থানের সুরাহা হবে এবং সেটার জন্য আর্থিক খাতে দুর্নীতি বন্ধ করতে হবে, বিনিয়োগ আনতে হবে এবং চাকরিতে স্বজনপ্রীতি, দুর্নীতি এগুলা একদম বন্ধ করতে হবে মাননীয় স্পিকার, সরকারি চাকরিতে বিশেষত। মাননীয় স্পিকার, একটা বিষয় যে সরকার এখন বলে দিচ্ছে যে বিরোধী দল কিভাবে কথা বলবে, কিভাবে বিরোধিতা করবে এবং বিরোধী দলের পতনও হয়ে যাবে, এরকম কথা মাননীয় স্পিকার সংসদে আমাদের শুনতে হচ্ছে। তো বিরোধী দল তো মাননীয় স্পিকার সরকারের প্রেসক্রিপশন অনুযায়ী বিরোধিতা করবে না, সরকারের শিখিয়ে দেওয়ার প্রয়োজন নাই কিভাবে কথা বলবে, কিভাবে বিরোধিতা করবে। বিরোধী দল বিরোধিতা করবে, সমালোচনা করবে, জনগণ এটা ঠিক করবে বিরোধী দলকে কতটুকু সমর্থন দিবে কি দিবে না। এবং বিরোধী দলের রাজনীতি মাননীয় স্পিকার বিএনপি করেছে, আমরা দেখেছি, তখন ছোট ছিলাম। মাননীয় স্পিকার, আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি, খালেদা জিয়া তখন গ্রেফতার হন এবং তার পরের দিন আমার বাবা রাজনৈতিক মামলায় গ্রেফতার হন। আমার মা আমাকে নিয়ে থানায়, কোর্টে এবং কারাগারে আমি আমার মায়ের সাথে ঘুরেছি মাননীয় স্পিকার। আমি জানি আমার এই অভিজ্ঞতা বাংলাদেশের লাখ লাখ মানুষের, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, রাজনৈতিক কর্মী যারা রয়েছে তাদের সকলের একই অভিজ্ঞতা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সেই অভিজ্ঞতা থেকেই বিশ্ববিদ্যালয়ে যখন এসেছি প্রথম, মনে হয়েছে যে এই প্রজন্ম হিসেবে আমাদের একটা দায়বদ্ধতা আছে। আমার সামনে একজন স্বৈর শাসক থাকবে, বাংলাদেশের একজন ছাত্র হিসেবে আমি এটা মেনে নিতে পারিনি মাননীয় স্পিকার প্রথম বর্ষ থেকে। সেই জায়গা থেকে কাজ করেছি জুলাই গণ অভ্যুত্থানে। মাননীয় স্পিকার, আমি আমার এলাকা নিয়ে শুধু শেষ করব, সবাই যেহেতু এলাকা নিয়ে কথা বলে প্রথম আসলে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিবেশী, ঢাকা 17-এর প্রতিবেশী হচ্ছে ঢাকা 11 মাননীয় স্পিকার। সংসদে সরকার দল এবং বিরোধী দলের যেই পরিমাণ বৈষম্য, ঢাকা 17 এবং ঢাকা 11-এর একই পরিমাণ মাননীয় স্পিকার বৈষম্য। ফলে উনি যাতে এই বৈষম্য দূর করেন এবং ঢাকা 11-এর জন্য যদি মাননীয় সদস্য 2 মিনিট চেয়েছিলেন, শেষ হয়ে গেছে। আর 2 মিনিট দেওয়া হলো, 2 মিনিটের মধ্যে শেষ করে ফেলেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। ফলে এই বৈষম্য উনি সংসদেও দূর করবেন, সংসদেও দূর হবে এবং আমার এলাকাও সেই উন্নয়ন কার্যক্রম হবে। ঢাকা 11 এই গণ অভ্যুত্থানের অন্যতম হট স্পট ছিল রামপুরা, বাড্ডা, ভাটারা এলাকা মাননীয় স্পিকার, যেখানে অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, তারা সকলে এসে কিন্তু ফ্যাসিস্টদেরকে প্রতিহত করেছিল এবং এই অত্র এলাকার নানান সমস্যা। তো সরকারের জায়গা থেকে আমি আশা করবো, আমি হয়তো অনেক সমালোচনা করতে পারি, অনেক ভুল ত্রুটি থাকতে পারে, যেহেতু নতুন এসেছি, কথা বলছি। তো সেই জায়গা থেকে যাতে আমার এলাকার প্রতি কোনো বিরূপ মনোভাব না থাকে, কোনো বৈষম্য যাতে না হয় মাননীয় স্পিকার। আপাতত ওনারা ওইখানকার যিনি পরাজিত প্রার্থী, তাদেরকে দিয়ে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম করছে প্রশাসক, এই সিটি কর্পোরেশনের প্রশাসক। তা আমার ক্রেডিটের দরকার নাই, কিন্তু উন্নয়ন হলেই মাননীয় স্পিকার চলবে। মাননীয় স্পিকার, আমি সর্বশেষ বলতে চাই, এই প্রথম অধিবেশনে বিশ্ববিদ্যালয় জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক স্বপ্ন নিয়ে গিয়েছিলাম। প্রথম মাসে মাননীয় স্পিকার হতাশ হয়েছিলাম যখন দেখেছি হলের সিস্টেম, যখন দেখেছি বিশ্ববিদ্যালয়ের সিস্টেম। এবং এই সংসদে মাননীয় স্পিকার প্রথম অধিবেশনে আমি অনেক হতাশ হয়েছি। সরকারি দলের সদস্যরা যেভাবে স্তুতি করেছে, যেভাবে সংবিধান সংস্কার পরিষদকে বাতিল করে দেওয়া হয়েছে, যেভাবে গণভোটকে অস্বীকার করেছে, মাননীয় স্পিকার আমি আশা করব আমাদের এই হতাশা অতি দ্রুতই শেষ হবে এবং আমরা যেই কমিটমেন্ট জনগণের কাছে করেছি সেই সকল প্রতিশ্রুতি আমরা রক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ, এই হাউসের সকলকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন বরগুনা 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নুরুল ইসলাম। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, আপনার সময় সর্বোচ্চ 15 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনি যদি আরেকটু কমিয়ে দেন তাতেও কোনো অসুবিধা নেই, বাড়িয়ে দিলেও সমস্যা নেই। আপনি জীবনে বহুবার বলেছেন, একটু কমা বললে অসুবিধা হবে না। বলেন, 15 মিনিট। একটা গুরুত্বের দাবি রাখে। দাবিটা এই রকমের যে যিনি এখন বক্তব্য রাখলেন মাননীয় স্পিকার, তাকে যে পাশবিক নির্যাতন করেছে তা আমরা টেলিভিশনে দেখেছি। আমার পাশে বসে আছেন পিন্টু সাহেব, ফাঁসির কাছে আসামি।
আমার পাশে ওইখানে সামনে বসে আছেন আমাদের বন্ধুবর লুৎফুজ্জামান বাবর, ফাঁসির কাষ্ঠ আসামি। আমার সামনে আছেন এটি আজহারুল ইসলাম, ফাঁসির কাষ্ঠ আসামি। আমার সামনে আছেন ওইখানে আরমান সাহেব, উনি ছিলেন আয়নাঘরের একজন যোদ্ধা। আর এইখানে যারা দেখেন যত মানুষ এইখানে আছেন, যত সদস্য এখানে আছেন, এবং সামনে এবং পিছনে জেল খাটে নাই, মামলা শিকার হয় না এমন কোন মানুষ এখানে এই সংসদে আসে নাই। মাননীয় স্পিকার, আমাদের এই জয়নালউদ্দিন ফারুক আমার খুব পাশে, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, তাকে এখানে যে আক্রমণ করেছিল সংসদের সামনে, মাননীয় স্পিকার, সেই সব দৃশ্য আমাদের মনে আছে। আমাদের মনে আছে বলেই আমরা এখানে দাঁড়িয়ে যে কথা বলবো, সে কথাটা হলো এই, মাননীয় স্পিকার, সেটা হলো যে এটা মজলুমের সংসদ। এই সংসদের বিরুদ্ধে যে কথা বলতো, সবসময় বলতো এই জামাত বিএনপি, এই কথা বলেই আমাদের আক্রমণ করা হতো। শুরুই হতো এটা দিয়ে, জামাত বিএনপি। তারপর আমাদের বিরুদ্ধে স্লোগান তৈরি করলো ৭১-এর রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। এটা টেলিভিশনে, রেডিওতে বলা হতো। এবং তুই রাজাকার, এটা পত্রিকায় একটা হেডলাইন ছিল। এরকম পরিস্থিতি মোকাবেলা করেছি আমরা দীর্ঘদিন। আমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করেছি, কোনো দোষারোপের নয় বিষয়। ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করেছি বিপদ থেকে বাঁচার জন্য। মানুষকে যখন পানি আসে তখন পিঁপড়ারা একত্রিত হয়, একটা বল আকারে হয়। আপনারা দেখেছেন কি জানি না, আমি সাগরের পাড়ে মানুষ, আমি দেখেছি একটা বল হয়ে যায়। তা নিচে যে পিঁপড়াটা পড়ে সেটা আবার উপরে উঠে, উপরের পিঁপড়াটা নিচে যায়। এরকম তারা শ্বাস করতে করতে বেঁচে থাকে, একটা বলের মতন। তারা কেউই মারা যায় না, সবাই বেঁচে থাকে। আমি মনে করি আজকের বাংলাদেশ জাতীয় সংসদ আজকের এইখানে দাঁড়িয়ে এই পিঁপড়ার বলের মতনই। আমরা কেউ মরতে চাই, আমরা বাঁচতে চাই সবাই মিলে। আমরা বাঁচতে চাই দেশটাকে নিয়ে, আমরা দেশটাকে বাঁচিয়ে তারপর আমরা বাঁচতে চাই। সেই দায়িত্ব নিয়েই আমরা এখানে বসেছি। আমি আমাদের বিরোধী দলের অনেক বন্ধুদের কথা শুনেছি, বিরোধী দলের নেতা এবং উপনেতার কথা শুনবো। মাননীয় স্পিকার, আমি শুরু করতে চাই এমন করে যে আমাদের নেতা জনাব তারেক রহমান সংসদে দাঁড়িয়ে প্রথম অধিবেশনে যে কথা বলেছিলেন, তার একটি লাইন উদ্ধৃত করতে চাই। আমি বিরোধী দলের নেতার কথা উদ্ধৃত করব। সেটা হলো, আমি বিশ্বাস করি আমাদের দল মত কিংবা কর্মসূচি ভিন্ন হতে পারে, কিন্তু তাদের দায়মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত, স্বাধীন, সার্বভৌম, নিরাপদ এবং স্বাবলম্বী মানবিক একটি বাংলাদেশ প্রতিষ্ঠায় আমাদের মধ্যে কোনো বিরোধ থাকবে না, থাকতে পারে না, আমাদের নেতা বলেছে। একই সঙ্গে বিরোধী নেতার আমি একটি উক্তি বিবৃত করতে চাই। মাননীয় স্পিকার, সময় আমার কম দিলে অসুবিধা নেই। মাননীয় স্পিকার, আমি চিফ হুইপ, আমার তো অসুবিধা আছে অনেক ধরনের। বিরোধী নেতা বলেছেন, এই দেশের সংসদ এবং সংসদীয় রাজনীতি সত্যিকার অর্থে খুব কম সময় কার্যকর ছিল, খুব কম সময়। এটা বিরোধী দলের নেতারা উক্তি বলছি। অল্প যেটুকু সময় ছিল তার জনগণ সুবিধা পেয়েছে, বাকি সময় আমরা অন্ধকারে ছিলাম। মাননীয় স্পিকার, আমরা একটা অন্ধকার পার হয়ে এখানে এসেছি। আমরা দেখেছি বিএনপিকে, আমরা ৭১ সালে ভোট দিয়েছিলাম ৭০ সালে যে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, মানুষের ভাত খেতে পারবে, মানুষ স্বাবলম্বী হবে। স্বপ্ন ছিল এরকম। আমরা দেখেছি পোস্টার, সোনার বাংলা শাসন করে আঙ্গুল দেওয়ার পোস্টার, অনেকের মনে আছে। এই পাশে 7টা দফা ছিল, শেখ মুজিবুর রহমান মরহুম, ওনার পোস্টার দেখেছিলাম। আমরা উজ্জীবিত হয়েছিলাম প্যারিটি, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম। তখন আমরা পেয়েছিলাম কি? আমরা চেয়েছিলাম গণতন্ত্র হোক, আমরা চেয়েছিলাম মানুষ সুখে শান্তিতে বাস করুক। এইটা আমাদের চাওয়া, আমাদের সকল গরিব মানুষের এইটুকুই চাওয়া, এদেশে মোটা কাপড় পরা মানুষের এইটুকুই চাওয়া। কিন্তু আমরা পেলাম কি? আমরা পেলাম ৭১ সালের পরে আমরা মুজিব বাহিনীর অত্যাচার দেখলাম। আমরা মুজিব বাহিনীর অত্যাচার দেখলাম। আমরা দেখলাম লাল ঘোড়া দাবিয়ে দেওয়ার অত্যাচার। আমরা দেখলাম রক্ষী বাহিনীর অত্যাচার। আমরা দেখলাম রক্ষী বাহিনী মানুষকে কিভাবে গুলি করে মারে, তা আমরা পেলাম। আমরা পেলাম কি? মাননীয় স্পিকার, ৭৪ সালের দুর্ভিক্ষ। আমি ফার্মগেট থেকে এই এখন যে প্রধানমন্ত্রীর অফিস, সেটা আগে সংসদ ভবন ছিল, ওখান থেকে কর্মীরতা ছিল দুই পাশে। আমি যখন এখান থেকে প্রিয় জাহাঙ্গীর যেতাম, সারি সারি লাশ পাশে শোয়ানো থাকতো। আমরা বাসন্তীদের জাল পড়া দেখেছি। সে অভাবের মুখে দাঁড়িয়ে আমরা আজকের এই সংসদে বসে, যদি আমি আরো বলবো, আমরা এখানে কি আমরা অনেক আলোচনা করতে পারি ওই দেশ মানুষগুলোকে বাদ দিয়ে। আমি দেখেছি কি, তারপর যখন কোনো কিছুতেই কিছু হয় না, যখন মানুষ কথা বলতে চেষ্টা করে, তখন আমরা গণকণ্ঠ পত্রিকা ফটোস্ট্যাট করে পড়তাম হলে, ইউনিভার্সিটিতে আমরা পড়েছি। আমরা দেখেছি তখন মানুষের অত্যাচার, ৪২,০০০ কর্মী, রাজনৈতিক কর্মীকে এদেশে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে ঘেরাও করতে,
আমরা দেখি সেখানেও গুলি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে। আমরা এইসব দেখার পরে তাতে যখন কোনো কিছুতে আশ মিটে নাই, আমরা চেয়েছিলাম গণতন্ত্র, মাননীয় স্পিকার আমরা পেলাম বাকশাল। কোনো দলই থাকবে না, সেই দল থাকবে না, আমরাও কেউ থাকবো না। আমরা পেলাম দুর্ভিক্ষ, আমরা পেলাম সকল পত্রিকা বন্ধ, আমরা পেলাম সকল ধরনের এইখানে আইনের কাঠামো, আইনের স্বাধীনতা বন্ধ। আপনি মাননীয় স্পিকার, আমি যাই, আপনি সুপ্রিম কোর্টে বিচারপতি, হাইকোর্টের একজন এই যে কি বলে অ্যাডভোকেট, লার্নার অ্যাডভোকেট, লয়ার, আপনিও জানেন যে এইরকম সময় আমাদের সংবিধান সংশোধন করতে 2/3 মেজরিটি হলে সংবিধান সংশোধন করতে পারতাম। বাকশাল করার পরে হলো এই যে আমরা সংবিধান সংশোধন করতে 2/3 মেজরিটি নিয়ে, কিন্তু যদি আমরা সেই সময় বাকশালের চেয়ারম্যান অথবা তৎকালীন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টকে যদি অপসারণ করতে চাই, সংসদে ইমপিচমেন্ট আনতে চাই, তাহলে 3/4 মেজরিটি লাগবে। সংবিধানের উপর উঠে দাঁড়ালেন একজন ব্যক্তি, আমরা এই পেলাম। আমরা সেইখান থেকে চড়াই উতরে পেরিয়ে আমরা অনেক দূর এলাম। কি পেলাম? তারপর থেকে আমরা শুরু করলাম যাত্রা। হঠাৎ করে একদিন সকালে একটা সূর্য উঠলো, জিয়াউর রহমান। একদিন সেই গণমানুষের চাহিদার মোকাবেলা করে সূর্য উঠলো, জিয়াউর রহমান। আমরা একটা সূর্য পেলাম। সেই সূর্যের আলোতে আমরা পথ হাঁটতে চেষ্টা করলাম, আমরা অন্ধকার থেকে আলোতে আসার চেষ্টা করলাম। উনি নিয়ে আসলেন আমাদের। কতদূর নিয়ে আসলেন? 3 বছরের মধ্যে যে দুর্ভিক্ষপীড়িত একটা দেশ, যেখানে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মরেছে, সেই দেশ থেকে খাদ্য রপ্তানি করেছেন তিনি। আমরা দেখলাম সেই দুর্ভিক্ষপীড়িত মানুষকে আবার সামনে নিয়ে আসলেন পাদপৃষ্ঠে, উনি খাল কাটলেন। আমরা দেখলাম সকল কলকারখানা ছিল ন্যাশনালাইজড, ওগুলোকে ছেড়ে দিলেন যে তোমরা উৎপাদন করো। এই দেশে গার্মেন্টস কারখানা তার হাত দিয়ে তৈরি হয়েছে। এদেশে মানুষের অর্থনৈতিক মুক্তির ভিত্তি বা সোপান স্থাপন করেছিলেন তিনি। আমরা সেই আগাল পেলাম। কেন আমরা ভালো হচ্ছি? এই দুঃখে, এই কষ্টে আবার তিনি নিহত হলেন। কষ্ট কারা পেয়েছে আপনারা সবাই জানেন। সেই কষ্ট আমাদের মধ্যে এখনো বিরাজ করে, সেই লোকেরা যারা কষ্ট পায় এইসব কিছুতে। আমরা সংসদে ঐক্যবদ্ধ হই, অনেকেই মানুষ চায় না, আমাদের অনেকেই চায় না। বাইরে সোশ্যাল মিডিয়া দেখবেন চায় না, পত্রিকা দেখবেন অনেক পত্রিকা আছে তা চায় না। এমন ভাবে লিখবে যে আপনি আমার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন, আমি আপনার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। মার্টিন লুথার কিংয়ের সেই কথা যে আমরা যদি ঐক্যবদ্ধ না হই, আমরা ভাইয়ের মতো থাকি, ঐক্যবদ্ধ হই। যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে আমরা নির্বোধের মতো একদম মৃত্যুবরণ করবো। আমাদের সেই রকম জায়গায় আমরা যাবো কিনা সে সিদ্ধান্ত আমাদের নিতে হবে। আমরা জঞ্জাল পেলাম, একেবারে 2টা জঞ্জাল কাঁধে নিয়ে রওনা করেছেন জিয়াউর রহমান সাহেব। একটা জঞ্জালের নাম হলো খাদ্য অভাব, দুর্ভিক্ষ, আর একটা জঞ্জালের নাম হলো দেশের গণতন্ত্র। 2টা জঞ্জালই নাই, মানে 2টা জিনিস নাই, 2টা জঞ্জাল কাঁধে নিয়ে তিনি শুরু করলেন বঙ্গুর অর্থনীতি। এই ঐতিহাসিকভাবে বিএনপির কাঁধে পড়েছে, তিনি তা মুক্ত করলেন। আবার তিনি এই পৃথিবী পাদপীঠ থেকে চলে গেলেন, আসলো আবার এই অন্ধকার। এই বিরোধী দলের নেতার কথা মতো বলছি, অন্ধকারে আমরা সেই অন্ধকারে আবার টিকে গেলাম। 9টা বছর বিধবা একজন মানুষ, 35 বছরের গৃহিণী, 2টি শিশু, নাবালক শিশুকে নিয়ে তিনি পথ হাঁটা শুরু করলেন রাস্তায়। ডাক দিলেন গ্রামের মানুষকে, আসো, এখানেই তোমাদের মুক্তির পথ, আমরা তোমাদের পাশে আছি। গ্রামের মানুষ, এই দেশের মানুষ আবার রাস্তায় নামলো, আবার তার পাশে দাঁড়ালো, এবং তিনি আবার নিয়ে আসলেন। আমরা আসলাম, এবার আবার সেই জঞ্জাল, 9 বছরের স্বৈরশাসনের জঞ্জাল, গণতন্ত্র নাই, অর্থনীতি ভঙ্গুর, সেটা নিয়ে আবার বিএনপি, বেগম খালেদা জিয়া আমাদের মাননীয় নেত্রী, তিনি আবার ক্ষমতা আসলেন। সেই জঞ্জাল তিনি মুক্ত করার একটা প্রয়াস চাইলেন। তিনি বললেন সংবিধানের বাইরে আমরা যাব না। আমরা যেমন বিরোধী দলের লোকেরা বলি এইটা আন্দোলন করবোই করবো, আমরা বলি করবোই করবো, সবই করবো, কিন্তু কোথায় বাধ্য, কোথায় যে ইয়েটা আমরা আলোচনা করবো পরে। মাননীয় স্পিকার যদি সুযোগ পায় আমাদের সময় দেন। মাননীয় স্পিকার, এরপরে আমরা মুক্ত হলাম, আমরা মনে করলাম এইটাই বোধহয় ঠিক, এইটাই বোধহয় পরিষ্কার। আমরা পরিষ্কার জিনিস দেখতে দেখতে হঠাৎ করে দেখলাম বিরাট গভীর অন্ধকার। সে অন্ধকারে আমরা তলিয়ে গেলাম, যেখানে ধর্ষক আবার মা বোনেরা একসাথে বাস করত, যেখানে অনুমতি নিয়ে ধর্ষক যেটা তার কাছে অনুমতি নিয়ে তারপর তার মামলা তুলে নেওয়া হতো। এটা আমরা দেখেছি। এইখানে দেখেছি কার খুন হবে কি হবে না সিদ্ধান্ত নিত বিভিন্ন জায়গায়, বিভিন্ন রকম আয়না ঘর দেখেছি, টর্চার দেখেছি, জেল দেখেছি, জুলুম দেখেছি, ফাঁসি দেখেছি। এইখানে বসে আমরা সেই তিমির অন্ধকার থেকে বেরোতে পারি না। আবার সেই অন্ধকার থেকে সকলের সম্মিলিত পরিশ্রমে, আপনাদের সকলের সম্মিলিত পরিশ্রমে আমরা তিমির অন্ধকার থেকে বেরিয়ে এসেছি। আবার সেই দায়িত্ব, ভঙ্গুর অর্থনীতি, দুর্ভিক্ষ, গণতন্ত্রহীনতা, অপকালচার, সব নিয়ে আমার পড়ছে এই তারেক রহমান সাহেবের মাথায়, সব পড়েছে আবার এই বিএনপির কাঁধে। ঐতিহাসিকভাবে সকল জঞ্জাল এই বিএনপির কাঁধে পড়ে। ঐতিহাসিকভাবে আমরা
বলি না যে আমরা সৌভাগ্যবান বা দুর্ভাগ্যবান, কিন্তু আমরা একটা কথা সবসময় বলে আসছি, জিয়াউর রহমান যা বলেছেন তা হলো এই দেশের মানুষ যদি হয় কাফেলা, সেই কাফেলা আমি একজন সঙ্গী। এই দেশের মানুষের মুক্তির প্রশ্নে যদি আমার পথ চলতে হয়, সেই পথিকের আমি একজন সঙ্গী। তিনি এইসব কথা বলেছেন। ব্যক্তির চেয়ে দেশ বড়, দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই দলের চেয়ে দেশ বড় আমরা যে সেই বিশ্বাস করি মাননীয় স্পিকার। তাহলে আমি আপনাদের অনুরোধ করতে চাই, আমার অনেক কথা আছে, অনেক কথা বলতে চাই, কিন্তু মানুষকে সময়ের অভাবে আছে। জঞ্জাল পাড়ি দিয়ে বেড়ে আসছি আমরা। তো মাননীয় স্পিকার, একটা মোপাসার গল্প বলতে চাই। হাঁসের বাচ্চাদের নিয়ে মোপাসা, মানে গল্প, এটা ছোট্ট গল্প। বাচ্চাদের নিয়ে মা গেলেন প্রথম পশ্চিম পাশে, গিয়ে দেখলেন সূর্য অস্ত যায়। সূর্য অস্ত দেখালেন বাচ্চাদের, বাচ্চারা বলছে আমার মা আমাদের সূর্য অস্ত দেখালেন। তারপর নিয়ে গেলেন উত্তর দিকে কুয়াশা আসে, ঠান্ডা আসে, শীত আসে, আমরা শীত দেখলাম। তারপর আসলেন দক্ষিণ দিকে, ঝড় ঝান্ডা বিক্ষুব্ধ সাইক্লোন সব দেখলাম। এরপর আসলাম পূব দিকে দেখে লাল সূর্য উঠে। মাননীয় স্পিকার, আমাদের তারেক রহমান সাহেব পশ্চিম দিকে গেছেন, আগে দেখছেন মানে পিতা নামক সূর্যটার মৃত্যু দেখেছেন। তিনি পিতা নামক সূর্যের মৃত্যু দেখেছেন, পিতা নামক সূর্যের মায়ের অস্ত দেখেছেন, মায়ের মৃত্যু দেখেছেন, ভাইয়ের মৃত্যু দেখেছেন। তারেক রহমান সাহেব আসলেন উত্তর দিকে, আর দেখলেন সেই 111 তার কাঁধে বসলো। তারেক রহমান গেলেন দক্ষিণ দিকে, দেখলেন অত্যাচারে আমার ভাইয়েরা সবাই জর্জরিত, দেশ জর্জরিত, নিজে জর্জরিত, সকল মানুষ শেষ হয়ে গেছে, নিঃশেষের জায়গায় দাঁড়িয়েছে এমন একটা দেশ তিনি দেখলেন। সেই দেখার পর তিনি আসলেন পূব দিকে। আজকে আমরা পূবের সূর্যে, আজকে নতুন সূর্য, আজকে আমরা নতুন সূর্য উঠতে দেখছি। আমি বন্ধুদের সকলকে আহ্বান করতে চাই, সেই সূর্যটাকে আমরা কি উঠতে দেব, নাকি আমরা আবার অন্ধকার করিয়ে দেব? আমি মাননীয় আমার নেতা তিনি বলেছেন সকলের সহযোগিতা চাই, সকলের সহযোগিতা আমিও চাই। মাননীয় স্পিকার, চিফ হুইপ হিসাবে তো আমার অনেক দায়িত্ব থাকে, আমি দৌড়দৌড়ি করি, এটা ঠিক আছে, কিন্তু আমি চাই এই সূর্যটাকে কি আমরা আবার ডুবিয়ে দেব? আমি আমার বিরোধী আমার সকল সংসদ সদস্যের বক্তব্য শুনেছি, আমরা এখান থেকেও বলি, ওখান থেকেও বলি। আচ্ছা ধরেন ব্যাডমিন্টন খেলা, এই পেজ দিয়ে বল মারলাম, ওই পেজ দিলেন, ওই পেজ দিয়ে বল মারলে এই পেজ দিলাম, ফাইনালি বল কারো কোর্টে পড়লো, আর এক পক্ষ জিতে গেল। আমরা কি সেই টেনিস কোর্ট? আমরা টেনিস কোর্ট কিনা সিদ্ধান্ত আমাদের নিতে হবে। আমরা এই গণতন্ত্রকে কতদূর নিয়ে যেতে চাই? আমরা এই গণতন্ত্রকে এইখানে শেষ করতে চাই, না 5 বছর টানতে চাই, এরপরেও টানতে চাই? আপনি ওই চেয়ারে বসে আছেন, কালকে এইখানে তো বসতে পারেন, আমরা ওইখানেও বসতে পারি, কিন্তু আমরা কি সেই সুযোগে কেউকে সুযোগ করে দেব, যে সুযোগে আর একজন এসে এখানে চেয়ার দখল করবে, তারপর আপনাকেও ফাঁসি দেবে, আমাকেও ফাঁসি দেবে? আমরা কি চাই তা? আমরা যদি না চাই, তাহলে আমাদের অনেক সিদ্ধান্ত নেবার সুযোগ আছে, সিদ্ধান্তটা আমাদেরই নিতে হবে। অন্য কেউ সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত হবে না। আমি আপনাকে টন্টিং করে কথা বলতে পারি, আমি আমার মানে পোকিং করতে পারি, আপনি আমাকে পোকিং করতে পারেন। আমি বলবো যে আপনি এই ছিলেন, আপনি বলবেন আমি ওই ছিলাম। সমাধান কি? সব ফসল হলো কি? শেষ করতে কি হলো? ক্ষুধাতুর শিশু চায় না কিছু, চায় দুটো ভাত, একটু নুন, 3 দিন ধরে খাইনি বাঁচা, কচি পেটে তার জলে আগুন। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি। এই মানুষগুলোকে বাদ দিয়ে আপনি রাজনীতি করবেন, আমি রাজনীতি করব? কি রাজনীতি আমাদের? আমরা কি রাজনীতি করি? গ্রামের মানুষ একটু ভালো করে বাঁচতে চায়, তার গণতন্ত্র কি? যিনি রিক্সা চালায় তার গণতন্ত্র হলে তার সাইকেলটা যেন ভালো থাকে, সে যেন 200 টাকা আয় করতে পারে, 500 টাকা আয় করতে পারে। যিনি কৃষক তিনি যেন তার ফসলের দাম পায়, ফসল যেন ফলাতে পারে। যিনি মজুর তিনি যেন ফলাতে পারে, যিনি মুঠি, কামার, কুমার, তাঁতি, কর্মকার, স্বর্ণকার, সকল কোশ্চেনে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এইটাই দেশ, এইটাই গণতন্ত্র। আমরা সেই গণতন্ত্রকে লালন করতে চাই, সেই গণতন্ত্রকে আমরা সামনে নিয়ে আসতে চাই। সেই গণতন্ত্রের কাফেলায় আপনার যাত্রী হবে, আমিও যাত্রী হতে চাই। সেই গণতন্ত্রের বৈঠা ধরবেন উনি, আমাদের এই সামনের নেতা মাননীয় প্রধানমন্ত্রী। আমরা সবাই যে দাঁড়াই সেই গণতন্ত্রের তরিতে নিয়ে যাব, শেষ কাজে দিয়ে। এটা আমি চাই, আমি আপনাদের কাছে প্রত্যাশা করি। মাননীয় স্পিকার, মাননীয় চিফ হুইপ, আপনারও কি সময় লাগবে? আচ্ছা,
তিন মিনিটের মধ্যে শেষ করে ফেলেন, আমরা আরেকজন বক্তার বক্তব্য মাননীয় শুনবো। স্পিকার, 3 মিনিটস প্লিজ। আপনি তো এমনি সময় আছে, এরপর তো নামাজে আজান দিবে, কাজে না, তারপরে আমরা নামাজ আমরা একটা বিশেষ শেষ করবো, এর আগে আরেকজনকে যাব আমরা। প্লিজ 3 মিনিট। আমি কথা শেষ করি নাকি কথা বলবো? আচ্ছা যান, তাহলে 5 মিনিট দিলাম, 5 মিনিট দেন ওনাকে প্লিজ, 5 মিনিটস। আচ্ছা মাননীয় স্পিকার, মাননীয় নেতা বলেছেন বাংলাদেশে কোনো সংখ্যালঘু নাই। আমাদের কি কোনো সংখ্যালঘু আছে আদৌ? মাননীয় নেতা কেন বলেছেন এই বিষয়টা আমরা অনুধাবন করবো, অর্থাৎ আমাদের রিফট ক্লিভেজ, আমাদের বিভাজনটাকে কমিয়ে আনার চেষ্টা করেছেন। আমরা বিভাজনটাকে কমিয়ে এনে ঐক্যবদ্ধ হব। আজকে মাননীয় স্পিকার, আজকে সংখ্যালঘু যারা আমরা একই কাফেলায় আছি, আমাদের এইখানে নেতা আপনারা জানেন ইমাম মুয়াজ্জিম সহ সকল ধর্মীয় উপাসনালয়দের পুরোহিতগণদের, প্রধানগণদের সম্মানিত করেছেন অর্থ দিয়ে, সরকারি অর্থ দিয়ে, এই প্রথমবারের মতো। মাননীয় স্পিকার, আমরা ঐক্যবদ্ধ হয়েছি কোনো এক সময়। আমি তো সময়ের দিকে তাকাই নাই, আমি না তাকাই থেকে বলছি, আমি না তাকাই যতক্ষণ পারি চেষ্টা করবো। মাননীয় স্পিকার, আমরা কেউ প্লট নেব না, এই সিদ্ধান্ত নিলাম। এই সিদ্ধান্তটা কার জন্য নিচ্ছি? আমরা প্লট পেলে তো ব্যক্তিগতভাবে লাভই হইতাম, কিন্তু প্লট নেব না। কেন নেব না? জাতীয় স্বার্থে প্লট নেই নাই, সিদ্ধান্ত নিয়েছিল সেই কারণে। আমরা গাড়ি নেব না, সিদ্ধান্ত নিলাম কেন? ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিলাম যে আমরা জাতির মঙ্গল চাই। আমরা তেল গ্যাস নিয়ে মাননীয় বিরোধী দলীয় নেতা যে প্রস্তাব দিলেন, সাথে সাথে আমার নেতা সামনে বসা তিনি সিদ্ধান্তটা গ্রহণ করলেন যে আমরা জাতীয়ভাবে ঐক্যবদ্ধভাবে এই সমস্যার সমাধান করতে চাই। মাননীয় স্পিকার, এই ইম্প্যাক্ট আপনারা যে বলতে চাই, আমরা যখন ভালো কথা বলবো সবাই ঐক্যবদ্ধ হবো, ইম্প্যাক্ট হবে এরকমের যে দেখুন, যে একটা হাহাকার হইচই ছিল তেল নিয়ে, দেখেন আমরা সবাই একত্রিত হয়েছি, শুধু একটি মাত্র নিউজ আমরা একত্রিত হয়েছি, বাইরে হাহাকার কমে গেছে। কমে নাই বিরোধী দলীয় নেতৃবৃন্দ? আপনারা বললেন বাইরে হাহাকার কমে গেছে। আমাদের যদি ঐক্যবদ্ধ না হয়, আমরা বললাম এইটা করেন ওইটা করেন, আমি তো অনেক কাগজপত্র নিয়ে এসেছি, নেই জুলাই সনদে আমি কথা বলতে পারি, এখানে আছে, আমি বলতে চাই না, এটা বলতে চাই না। আমরা শুনলেন সনদে, আচ্ছা সনদ আমার কাগজে লেখা থাকবে, কাগজে আমার সনদ আছে, আমি যে ভাত না খেয়ে আছি তার কি হবে? সেই ব্যাপারে আপনারা কথা বলেন। মাননীয় স্পিকার, এই সংসদে যেহেতু সময় কম, আমি চিফ হুইপ, আমি ভালো করেছি না মন্দ করেছি আমি জানি না, তবে আমি চেষ্টা করেছি সংসদটা প্রাণবন্ত হোক, কার্যকর হোক। আমার মাননীয় নেতা বলেছেন সংসদ প্রাণবন্ত নয়, প্রথম করবেন কার্যকর, তারপর করবেন প্রাণবন্ত। সংসদ যদি কার্যকরী না হলে তার প্রাণবন্ত হয়ে লাভ কি? আমি খুব হাসলাম, গাইলাম, গান গাইলাম, মমতাজ গান গাই গেছে, কিন্তু সংসদ কার্যকর নয়। মাননীয় ইয়েস, সংসদ কার্যকর করার জন্য নেতা নির্দেশ করেছেন, যে কথা আমি প্রথম থেকে বলি, সবসময় বলি, সংসদ আমরা কার্যকর করব, জাতীয় সকল সমস্যাকে আমরা এখানে নিয়ে আসবো, তার সমাধান করার যৌক্তিক চেষ্টা করব। আপনার ভিন্ন মত থাকবে, থাকাটাই স্বাভাবিক, আমারও ভিন্ন মত থাকবে, থাকাটাই স্বাভাবিক। তারপর আমরা একটা থেকে ঐক্যমত হব। কোন জায়গায়? দেশের মানুষের প্রশ্নে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, দেশের অভাবী মানুষগুলোর স্বার্থে। মাননীয় স্পিকার, সেই কারণে আমাদের, আমি যদি আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার মাধ্যমে মাননীয় সকল সদস্যদের কাছে একটু সময় দিতে পারি নাই, সময় আমারও কাটিল করতেছেন আপনি মাননীয় স্পিকার, এরকম গিলোটিনের পর অনেক বিপদগ্রস্ত হয়েছেন, আমি ক্ষমা চাচ্ছি সকলের কাছে, সেই সাথে বিরোধী দলের সকল নেতৃবৃন্দের কাছে ক্ষমা চাচ্ছি। আর একই সাথে মাননীয় স্পিকার, আমরা সংসদ বসেছি, লম্বা একটা সময় গেছে, 12 তারিখে সংসদ বসেছি, 13-14 তারিখে বন্ধ, 15 তারিখে একদিন খোলা ছিল, 15 তারিখ থেকে শুরু করে 28 তারিখ পর্যন্ত বন্ধ, 29 তারিখে সংসদ বসেছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় আইনমন্ত্রী, এই দুই ব্যক্তি অক্লান্ত পরিশ্রম করছেন আমার সাথে। সংসদের এইখানে সংসদের সচিব সহ অন্যান্য যারা কর্মকর্তাবৃন্দ, বিজি প্রেস, হোম এস্টাবলিশমেন্ট মিনিস্ট্রি প্লাস আইন মন্ত্রণালয়, এই লোকেরা মাননীয় স্পিকার 5-7 দিন ঘুমাতে পারে না। এর মধ্যে একটা ভুল হয়েছে, এটা ইনঅ্যাডভার্টেন্টলি ভুল হয়েছে, মাননীয় স্পিকারের দেখার কারণে, এতগুলো বিল আনার কারণে সেই অনেক সময় স্বল্পতা হয়েছে, মাননীয় বিরোধী দলের বন্ধুরা আলোচনা করতে পারে নাই, আমি তার জন্য দুঃখিত, আমি দুঃখ প্রকাশ করছি তার জন্য। এবং আমি তারপরও তারা যে এই বিল পাশ করার ব্যাপারে সহযোগিতা করছেন, আমি তাদের ধন্যবাদ দিই। মাননীয় স্পিকার, এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই, ছোট্ট একটু কথা, সময় তো একেবারে নাই। মাননীয় স্পিকার, আমরা 133টা অধ্যাদেশ নিয়ে এসেছি। 33টা অধ্যাদেশের মধ্যে তখন আমরা বিরোধী দলের মধ্যে যারা ছিলেন তারা হইলেন মোহাম্মদ মুজিবুর রহমান, এই যে আমার সামনে বসা, মোহাম্মদ রফিকুল ইসলাম খান সামনে বসা আছেন, এবং নজরুল ইসলাম সাহেব, GM নজরুল ইসলাম, এবং আমরা ওনাদের রিকোয়েস্টে আরেকজনকে ইনভাইট করে নিয়ে এসেছিলাম, নাজিবুর রহমান, পাবনা। মাননীয় স্পিকার, এইদের নিয়ে আমরা এই 31-33টা বিল নিয়ে বসছি।
133টা অধ্যাদেশ 5 দিনে সুরাহা করা পৃথিবীর ইতিহাসে আছে কিনা আমি জানি না। তো বাংলাদেশে এই প্রথমে যদি কোনো রেকর্ড করে থাকে এটাই করেছে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আমি অনেকগুলো কথা তো বলতে চেয়েছিলাম, বলতে পারলাম না। এইখানে একটা বিষয় শুধু কথা বলবো, সংসদে এখনই, শব্দটা কিন্তু এখনই মাননীয় স্পিকার, বিল আকারে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই বাছাই করে অধিকতা শক্তিশালী করে নতুন। জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আমরা এগুলা পরে জেনে নিব আলোচনায়। মাননীয় সদস্য, এটা আমরা কার্যনির্বাহী উপদেষ্টা কমিটি আছে বিভিন্ন জায়গায় আপনি 1 মিনিটে শেষ করবেন দয়া করে, প্লিজ 1 মিনিট। মাননীয় স্পিকার, এই পয়েন্টটা আনছি এই কারণে যাতে আপনি 5 মিনিট সময় দেন, এই কারণে। মাননীয় স্পিকার, এই কথাটা সংসদে এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই বাছাই করে এই বিলটা 2 তারিখে পার্লামেন্টে আসছে, এই রিপোর্টটা আমরা যাচাই বাছাই করে এই বিলগুলো পরবর্তীতে আনবো। এখানে দোষ ত্রুটিতে আমি নিজে আমার জ্ঞান বুদ্ধিতে আমি ওই বিষয়ে ওখানে অনেক দীর্ঘদিন কাটিয়ে এসেছি, 8 বছর, আমি দোষ ত্রুটি দেখি না। এগুলো না আনলে নেক্সট সেশনে বা পরের সেশনে বলে আনেন না কেন? তারপর বাছাই বাছাই করেন কি, আলোচনায় ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং আছে। তা মাননীয় স্পিকার, আমি আমার এই সুযোগে আমি অনেক কথা বলতে চাইছিলাম, বলার সুযোগ হলো না। তো মাননীয় স্পিকার, আমি বিরোধী দলীয় সকল সংসদ সদস্য, বিশেষ করে বিরোধী দলীয় আমাদের নেতা অত্যন্ত চৌকস এবং অনেক লার্নেড এবং অনেক এডুকেটেড মানুষ বিরোধী দলে আছে, আমি প্রত্যাশা করি এই সংসদ শেষ পর্যন্ত তার কার্যকর কন্টিনিউ করবে। আমি প্রত্যাশা করি তাদের সকল সহযোগিতা। আমি প্রত্যাশা। আলোচনায় অংশগ্রহণ করবেন দিনাজপুর 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক বিকাল 3 ঘটিকা পর্যন্ত বিরতি দেয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।